খুবই বর্ণিল জীবন ছিল মুঘলদের, খুবই বর্ণিল জীবন। এবং সারা পৃথিবীর ইতিহাসে এই রাজবংশের যত বৈচিত্র্যতা আছে, অন্য কোন রাজবংশের এই পরিমাণ বৈচিত্র্যতা আছে বলে আমি জানি না, হয়তো থাকতে পারে, আমি জানি না। এই বৈচিত্র্যতা শুধু শাসনে না, শাসনে আরো অনেকেরা দীর্ঘদিন শাসন করেছে। মৌর্যরা দীর্ঘ শাসন করেছে, পালেরা দীর্ঘ 400 বছর শাসন করছে পালেরা, তাই না? বা সুলতানি শাসন হয়েছে প্রায় 300 বছরের বা দীর্ঘ সময়। কিন্তু মুঘলদের যে বৈচিত্র্য, হ্যাঁ গোলাম আহমেদ প্রান্ত কি বলেন? স্যার একটা কোশ্চেন স্যার, ওনাদের মুঘল নামকরণ করা হয়েছিল কেন স্যার? মানে তাদের শাসনামলটাকে মুঘল বলা হয় একটু মানে কথা শুরুই করলাম না, আগেই প্রশ্ন করা জরুরি মনে হলো আপনার কাছে? এটা তো বলবো, আপনার মনে হয় না যে মুঘল নিয়ে আলাপ করতেছি এই কথাটা বলবো বলে কি মনেই হলো না? সরি স্যার। অপেক্ষা করেন না, মুঘল নিয়ে কথা কম, তো নাম কেন মুঘল হয়েছে এ কমু না বুঝি। শেষে প্রশ্ন শেষে করেন, তাহলে ভালো হয়। আমরা এগুলি নিয়ে বলবো, শেষে যদি দেখেন যা জানতে চান তা বলি নাই, তখন করেন না হয়। আগে শোনেন কি বলতে চাইছি। প্রথমে কথা বললে মনোযোগ নষ্ট হইতে থাকে, আমি তাহলে আপনার কথার দিকে মনোযোগ দিতে, আমি আমার মতো করে যা বলতে চাই সেটা বলতে পারছি না। আর এটা নাহারা আপনারা এরপর দিনই দিয়েন তো, যে এদের এই চ্যাট অপশনটা খুলে দিয়েন, ওনাদের প্রশ্নগুলি ওখানে লেখা থাকবে, আমি শেষে পড়ে উত্তর দিব আর কি। তাইলে আমি আমি এই ইতিহাসের কথাগুলি বলতে চাই আমি আমার মতো করে, গল্পের মতো করে, সেইটা ক্লাসের মতো করে না। ফলে ক্লাসের যে গতানুগতিক প্রশ্ন উত্তরের ধারণা, এটা আমি শেষে শুনবো, তার আগে গল্প শোনেন। পয়লা কথা হইলো যে মুঘলদের বৈচিত্র্যতা শুধু শাসনে না, লাইফস্টাইলেও। মানে এদের জীবনের মধ্যে যে পরিমাণ বৈচিত্র্যতা, এই যে আপনারা মানে যে শাহী সব পোশাক এদেশে দেখা যায় বিভিন্ন উৎসব অনুষ্ঠানগুলিতে, বেশিরভাগই মুঘলদের কাছ থেকে আসা। বা ধরেন খাবার দাবারের ব্যাপারটা, তাই না? আমাদের উপমহাদেশের মানুষেরা খাবারের আভিজাত্য এসছে প্রধানত মুঘলদের। এই যে পোলাও, কোরমা, বিরিয়ানি, যে আমাদের যে বিশেষ অনুষ্ঠানগুলিতে যে অভিজাত খাবারের রেওয়াজ, এটার একটা বড় অংশ মুঘলদের কাছ থেকে এসছে। এবং যারা বাদশা নামদার পড়েছেন তারা দেখবেন যে তাদের খাবারের যে বর্ণনাগুলি আছে বাদশা নামদারের, হুমায়ুন যাবে হলো যুদ্ধে, তার মধ্যেই মাঝখানে যুদ্ধে যাচ্ছে, মাঝখানে এক জায়গায় দাঁড়িয়ে তাঁবু টাঙিয়ে সে সকালের নাস্তা খাবে, সেখানে কত পদের নাস্তার বর্ণনা আছে। অমুক পাখির কলিজা দিয়ে এক ধরনের খাবার, অমুক পাখির এটা, মানে কত ধরনের বৈচিত্র্য হইতে পারে তাদের খাদ্য তালিকায়, সেটা পাওয়া যাবে, ওটা পড়ে দেখেন আর কি। তো মুঘলরা খাবার দাবারে অসাধারণ ছিল, পোশাকে অসাধারণ, সাহিত্যে অসাধারণ ছিল, শিল্প সাহিত্যে। আর স্থাপত্যে তো তাদের ধারে কাছে আর কোন রাজবংশ অন্তত আমাদের উপমহাদেশে নাই, তাই না? তাজমহলের তুলনা আর কি আছে? লাল কেল্লার তুলনা আর কি আছে? নাই তো। তো এই যে মুঘলরা, এই মুঘলদের একটা সুবিধা হইলো তাদের ইতিহাসটা বিস্তারিত জানা যায়। আগের যে ইতিহাসটা, এই সুলতানি আমল, সব জানতে পারি না, কম জানতে পারি। তার আগে সেন আরো কম জানতে পারি, পাল কম মোটামুটি জানা যায়, কারণ তাদের সময়ের কিছু সাহিত্য ছিল। গুপ্ত খুব বেশি জানা যায় না, মৌর্য আরো কম জানা যায়। কিন্তু মুঘলদের মেলা কিছু জানা যায়, ফলে মুঘলদের নিয়ে বলার কথা মেলা। প্রশ্ন হলো জানা যায় কেন, মুঘলদের নিয়ে এত জানা যায় কেন? কারণ তারা লিখছেন, তারা ঘটনাগুলি সব লিপিবদ্ধ করে গেছে, সেটার কারণে। এমনিতেই তো মুসলমানদের ইতিহাসে অবদান বেশি, কারণ মুসলিমদের ঘটনা লিখে রাখার প্রবণতা একটা শুরু থেকেই ছিল এটা। ফলে অনেক বিখ্যাত ইতিহাসবিদরা বলেছেন যে পৃথিবীর ইতিহাসে বা ইতিহাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি অবদান রেখেছে হচ্ছে মুসলিমেরা, কারণ সব যা যেখানে গেছে তা লিখে রাখবার তাদের অভ্যেস ছিল। এমনিতেই আপনি প্রফেটের জীবনটা দেখেন না, প্রফেটের জীবন একটা কোরআন তো লিখিত ডকুমেন্টারিলি আছেই, প্রফেটের জীবনের প্রায় প্রত্যেকটা ঘটনা আলাদা আলাদা করে লিখিত রূপ আছে। তিনি কোন বিষয়ে কি নির্দেশনা দিয়েছেন তা তো আছেই, তিনি কিভাবে খেয়েছেন তার বর্ণনা আছে, কিভাবে ঘুমিয়েছেন তার বর্ণনা আছে, কিভাবে মানুষের সাথে কথা বলেছেন তার বর্ণনা আছে, কিভাবে হেঁটেছেন তার বর্ণনা আছে, উনি দেখতে কেমন ছিল তার বর্ণনা আছে। এই যে মাওলানা তারিক জামিল খুব দরদ দিয়ে কথা বলেন না, যে সম্ভবত কোন পাকিস্তানের বা ইন্ডিয়ার তারিক জামিল, তাবলিগের তারিক জামিলের একটা বক্তব্য আছে যে প্রফেট দেখতে কেমন ছিল। তিনি এত মিষ্টি করে সেই বক্তব্যটা দিতে থাকেন যে তার
পা এরকম ছিল, তার কপালটা এরকম ছিল, তার চুলগুলি এমন ছিল, তার মুখমণ্ডলটা এমন ছিল, তার হাতের গঠনটা এরকম ছিল, সেটা উনি একের পর এক বলতে থাকেন। এই সেটা একটা কাব্যের মতো মনে হয়, রিদমিক মনে হয়। দেখতে পারেন আর কি, মাওলানা তালিক জামিল অন প্রফেট, দ্য অ্যাপিয়ারেন্স অফ প্রফেট লিখে সার্চ দিলে হয়তো আসবে। তো প্রফেটের জীবনে সবগুলি জিনিসের আলাদা আলাদা করে বর্ণনা আছে। শুধু প্রফেট কেন, খুলাফায়ে রাশিদিনদের বর্ণনা আছে, আলী রাদিয়াল্লাহু আনহু, ওমর, ওসমান, আবু বকর, তাদের শাসনকালের বর্ণনা আছে। বা তারপরে মুয়াবিয়া থেকে শুরু করে বাকি যারা আব্বাসীয় খেলাফতের আছে, উমাইয়া খেলাফতের বর্ণনা আছে। ঠিক একই সময় প্রফেট যে সময় এসছেন, একদম সেম সময় এই উপমহাদেশের শাসক ছিল হর্ষবর্ধন। এই হর্ষবর্ধন সম্পর্কে আমরা জানতে পারি প্রধানত চীন থেকে এক পর্যটক এসেছিল, হিউয়েন সাং, তার বর্ণনা থেকে হর্ষবর্ধন সম্পর্কে আমরা জানতে পারি। শশাঙ্ক সম্পর্কে খুব বিস্তারিত কিছু জানতে পারি না আমরা। অথচ হর্ষবর্ধন, শশাঙ্ক এবং প্রফেট হযরত কন্টেম্পোরারি, একই সময়ের মানুষ, একই মর্যাদার মানুষ, তা বলছি না, কিন্তু সমসাময়িক আরব, যে আরব ছিল অন্ধকার, জাহিলিয়া বলা হইতো, সেই আরবের সমাজ ব্যবস্থা কিভাবে পরিবর্তন হয়ে গেল, যে তাদের সবকিছু লিখিত ফরম্যাটে আমরা পেতেছি, সব পাচ্ছি, কিন্তু আমাদের এই উপমহাদেশের সব বর্ণনাগুলো আমরা লিখিত পাচ্ছি না। এবং এবং শিক্ষার উপরে প্রফেটের গুরুত্বটা কিরকম ছিল, যে এদেরকে কি বলে, যুদ্ধবন্দী যারা আছে, অপরজনের সাথে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধে যারা পরাজিত পক্ষ, তাদের সেনারা যারা আটক আছে, তাদেরকে বলতেছে হলো তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে এই শর্তে যে তোমাদের মধ্যে যারা পড়াশোনা জানো তারা আমাদের লোকজনকে পড়াশোনা শেখাও, এই অর্থে তোমাদেরকে মুক্তি দেওয়া হবে। মানে এই যে, তাহলে শিক্ষার প্রতি গুরুত্বের ধরনটা কিরকম ছিল। সেজন্য ট্রেডিশনালি মুসলিমরা ইতিহাস লেখার ক্ষেত্রে তারা বেশি অবদান রেখেছেন। এটা আমি বলছি না, অনেক বড় বড় ইতিহাসবিদরা এই কথা বলেছে। একজন মানে ডডওয়েল নামক এক, ডডওয়েল মনে হয় ভদ্রলোকের নাম, ইংরেজি ইতিহাসবিদ, তিনি বলেছেন যে সবচেয়ে বেশি অবদান রেখেছেন তারা, এবং এইটা মুঘল আমলে এই ঘটনাটা আরো অধিকতর হয়েছে। তাহলে প্রথম আগে একটু লিখেন, আগে উপরে লিখেন হচ্ছে মুঘল আমল, এই কথাটা আপনার খাতায় যারা লিখছেন তারা একটু বড় করে লিখেন, মুঘল আমল। একজন জিজ্ঞেস করছেন, গুলাম আহমেদ সম্ভবত, যে মুঘল তাদের বলা হয় কেন। এই কথাটা দেশে এত আলাপ হয়েছে যে এটা সবারই জানার কথা, তাই না? তবুও বলি আরেকবার, যে মুঘল হয়েছে নামটা এসছে মঙ্গল থেকে। কি বলে, এই যে মুঘলদের যারা উত্তরসূরি আসলে তারা সব মঙ্গল ছিলেন, এবং এই যে এই সম্রাট বাবর, যে মুঘল বংশের প্রতিষ্ঠাতা, তিনি বাপের দিক থেকে হলো তৈমুর লং এর উত্তরাধিকার, এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খান। তো চেঙ্গিস খান তো মঙ্গল, এবং তৈমুর লঙ্গেরও পূর্বসূরীরা মঙ্গল। তো এই যে তাদের পূর্ব বংশরা মঙ্গল বংশোদ্ভূত বলে তাদেরকে মঙ্গল বলা হয়, এবং মঙ্গল কথাটাই বিকৃত হইতে হইতে মঙ্গল হয়ে গেছে। সম্রাট বাবরের পূর্বপুরুষ ছিল তৈমুর লং, এবং মানে বাপের দিক থেকে, আর মায়ের দিক থেকে পূর্বপুরুষ হচ্ছে চেঙ্গিস খান আর কি। তো বাবরের কথায় পরে আসছি, তার আগে একটু বলি যে মুঘল শাসন কালটা দুই ভাগে হয়েছে। আমি বলতে থাকবো, আপনারা যদি লিখতে অসুবিধা হয় একটু ধীরে ধীরে বলবো, কিন্তু লেখেন বলে চুপ থাকলে আমার জন্য অসুবিধা হয়। আমি একটু আমার মতো করে কথা বলতে চাই, আপনি এই ফাঁকে ফাঁকে লিখতে থাকেন, কথাটা আপনি শুনতে শুনতে লিখতে থাকেন। আমি আলাদা করে হয়তো সব ক্ষেত্রে লেখার জন্য সময় নাও দিতে পারি, আমি ধীরে ধীরে বলতে থাকি, আপনি এই ফাঁকে ফাঁকে জাস্ট পয়েন্ট দিয়ে দিয়ে লিখেন, বা অন্তত স্টার চিহ্ন দিয়ে, বা অন্তত একটা ডট দিয়ে তার পাশে তথ্যগুলি লিখতে থাকেন যেগুলো আপনি মনে করেন লিখবার মতো বা আপনি লিখতে চান। পয়লা কথা হইলো যে ও তার আগে একটু বলি মুঘলদের কারা কারা ছিল, সেটা বলার আগে একটু বলি যে মুঘলদের ইতিহাস সম্পর্কে কিভাবে জানা যায়, এটা একটু লিখেন, যে মুঘলদের ইতিহাস, এটা আগে লিখে আন্ডারলাইন করেন। মুঘলদের ইতিহাস কিভাবে জানা যায় মুঘলদের ইতিহাস? আমি বলছি যে উপমহাদেশে যারা এ পর্যন্ত শাসন করেছেন তাদের মধ্যে প্রথম সবচেয়ে ইলাবোরেট ইতিহাস জানা যায় মুঘলদের। কি কারণে জানা যায়, বা কোন কোন উৎস থেকে জানা যায়? এক নাম্বার উৎস হলো সরকারি দলিল। মুঘলেরা যে কাজগুলি করেছে অফিসিয়ালি, সেগুলি ডকুমেন্ট রেখেছে, মৌখিক খালি আদেশ না, একদম অনেক লিখিত আদেশ আছে তাদের প্রচুর। এটা সবচেয়ে বেশি আছে আকবরের, মানে সবচেয়ে বেশি শুরু হয়েছে আকবরের আমল থেকে, কারণ তার মন্ত্রিসভায় সব
মানে লেখাপড়া জানা মানুষজন ছিল। আকবর নিজে মূর্খ, মানে কম শিক্ষিত বা অশিক্ষিত ছিল, তো নিরক্ষর ছিল এক অর্থে। তো কিন্তু তার উপদেষ্টাদের মধ্যে পড়াশোনা জানা পণ্ডিত মানুষ অনেকেই ছিল। আবুল ফজল তাদের একজন, তার কথা আমরা জানি। তো সম্রাট এটাও বাবরও লেখাপড়া জানা পণ্ডিত মানুষ ছিল, হুমায়ুনও তাই। ফলে তাদের যে সরকারি কর্মকাণ্ডগুলি এদের বেশিরভাগই লিখিত অবস্থায় আছে। আর ওই সরকারি দলিলগুলি পড়ে তাদের শাসন ব্যবস্থা সম্পর্কে তাদের দৃষ্টিভঙ্গি কি ছিল, তাদের সিদ্ধান্ত কি ছিল তা জানা যায়। তাহলে মুঘলদের জানার প্রথম উৎস কি? সরকারি ডকুমেন্টস। এটা একটু নোট নেন যে মুঘলদের ইতিহাস জানবার উপকরণগুলি কি কি। 1 নাম্বার হচ্ছে সরকারি ডকুমেন্টস। 2 নাম্বার যে ব্যাপারটা সেটা হলো লিখেন সমসাময়িক সাহিত্য। 1 নাম্বার হচ্ছে সরকারি দলিল, 2 নম্বর হচ্ছে সমসাময়িক সাহিত্য। সমসাময়িক সাহিত্য, এই সমসাময়িক সাহিত্যের মধ্যে অনেকেই মুঘলরা নিজেরাই লিখছে। যেমন দুটো গুরুত্বপূর্ণ আত্মজীবনী পাওয়া যায়। একটা হচ্ছে তুজুকি বাবরি, এটা বাবরের আত্মজীবনী। আপনি এটা নামটা লিখে রাখেন, লাগবে আপনাদের চাকরি বাকরির পরীক্ষার কাজেও লাগবে। একটা হচ্ছে তুজুক হাইফেন দিয়ে হাইফেন দিয়ে বাবরি, বা আপনি তুজুকি বাবরি লিখতে পারেন। এবং আরেকটা হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি। বাবর এবং জাহাঙ্গীর দুজন আত্মজীবনী লিখেছেন। বাবর ছিলেন জাহাঙ্গীরের দাদার বাবা, জাহাঙ্গীরের দাদা হচ্ছে হুমায়ুন এবং হুমায়ুনের বাবা হচ্ছে বাবর। তুজুকি বাবরি এবং আরেকটা হচ্ছে তুজুকি জাহাঙ্গীরি, দুটোই আত্মজীবনী, একটা বাবরের আত্মজীবনী, একটা জাহাঙ্গীরের আত্মজীবনী। আত্মজীবনী মানে নিজেই নিজের জীবন সম্পর্কে লেখা। বায়োগ্রাফি 2 ধরনের, একটা হলো বায়োগ্রাফি আর একটা হলো অটোবায়োগ্রাফি। বায়োগ্রাফি হলো আপনি যদি ধরেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে একটা বই লিখলেন, এটা হবে বায়োগ্রাফি। আর বঙ্গবন্ধু নিজেই যদি নিজের সম্পর্কে লেখেন, এটা হবে অটোবায়োগ্রাফি। তাহলে একটা জীবনী আর একটা আত্মজীবনী। তুজুকি বাবরি এবং তুজুকি জাহাঙ্গীরি দুটোই অটোবায়োগ্রাফি। এই বাবরেরই এক কাজিন আর কি, সে এক ইতিহাস বই লিখেছে, তারিখি রাশিদি। মানে ওই সময়ের ঘটনাগুলি নিয়ে আরেকটা বই লিখেছেন। এই বইটার নাম একটু লিখে রাখেন, তারিখি রাশিদি। বাবরের এক কাজিন জ্ঞাতি ভাই লিখছিলেন তারিখি রাশিদি। এগুলির কোনোটার অনুবাদ পাওয়া যায়, সেজন্য মানে এটা অ্যাভেলেবেল বই আর কি, এটা এখনো বিরাজিত আছে। বাবরের পুত্র হুমায়ুন, তাকে নিয়ে সবচেয়ে দরকারি বইটা লিখছে আমাদের হুমায়ুন আহমেদ না। হুমায়ুন আহমেদ তো মজা করে উপন্যাস লিখছে, কিন্তু তথ্য জানা যায় হুমায়ুন নিজে আত্মজীবনী লিখেন নাই, কিন্তু তাকে নিয়ে খুবই চমৎকার একটা বই লিখছে তার বোন, বাবরের কন্যা গুলবদন বেগম, নাম হুমায়ুন নামা। এই বইটার নামও জানা প্রয়োজন। হুমায়ুন নামা লিখেছেন গুলবদন বেগম। আমি মনে হয় গত ক্লাসে কিছু বই টই আপনাদের দেখাইছিলাম। আচ্ছা যাই হোক, তার মধ্যে হুমায়ুন নামাও ছিল, হলুদ মলাটের একটা বই। গুলবদন বেগম লিখেছেন হুমায়ুন নামা, এটা বাংলা অনুবাদ পাওয়া যায়। ওকে, খুবই দরকারি দুটো বই লিখেছেন, একাধিক বই লিখছেন, তার মধ্যে দুটো বই বেশি আলোচিত। আবুল ফজল লিখেছেন, একটা আকবর নামা এবং আর একটা আইনি আকবরী। একটা হচ্ছে আকবর নামা, কমা দিয়ে লিখেন আইনি আকবরী, হাইফেন দিয়ে লিখেন এই যে এটা আবুল ফজল। আবুল ফজল লিখেছেন আকবর নামা। আর একটা হচ্ছে হইল মুনতখবুল তারিখ, একটা বইয়ের নাম মুনতখব উল তারিখ। মুনতখবুল তারিখ, এটা লিখেছিলেন বদায়ুনি। বদায়ুনি লিখে সার্চ দিয়ে দেখবেন, একটা নাম করা ইতিহাসবিদ বদায়ুনি। বদায়ুনি লিখেছেন মুনতখবুল তারিখ। আমরা তারিখ বাংলায় তারিখ বলি মানে হচ্ছে ডেট, ইংরেজি হচ্ছে ডেট, কিন্তু উর্দু এবং হিন্দিতে তারিখ মানে কিন্তু হিস্ট্রি। হিস্ট্রি উর্দু হচ্ছে তারিখ। মানে মুঘল তারিখ কে হিস্সা হ্যায়, মুঘল ইতিহাসের এটা অংশ।
তাহলে তারিখের বাংলা যেটা তারিখ ডেট, ইংরেজি ডেট, কিন্তু উর্দুতে এবং হিন্দিতে তারিখকে ইতিহাস অর্থে তারিখ বলা হয় আর কি। আচ্ছা, তো এই যে মুনতাখিবুল তারিখ মানে ইতিহাসের বর্ণনা আর কি বদায়ুনি লিখেছেন। এছাড়া আরো বই পাওয়া যায়, যেমন পাদশাহ নামা, বাদশাহ নামা নয় কিন্তু কয়েকারে পাদশাহ নামা, ওই সময়ের লেখা গ্রন্থ পাদশাহ নামা। এবং ওই তখনকার বাদশাদেরকে পাদশাহ বলা হইতো আর কি। এবং আরেকটা বই আছে আলমগীর নামা আর কি। আলমগীর নামা। তাহলে এগুলি সব মুঘলদের ইতিহাস জানার জন্য গুরুত্বপূর্ণ বই। একটা সরকারি দলিল আছে, সমসাময়িক বিপুল সাহিত্য আছে, যেগুলো খুব ক্লাসিক সাহিত্য। এরপরে আরেকটা সুবিধা হয়েছে যে মুঘলদের সময়ে আপনাদের চিন্তা করলে দেখবেন যে মুঘলদের সময় কিন্তু ইউরোপিয়ানরা আসা শুরু করেছে। আকবরের সময় তারা এসছে, বা হুমায়ুনের সময় একটু একটু করে আসা শুরু হয়েছে পর্তুগিজেরা, আকবরের সময় আরো আসছে, শাহজাহানের সময় আরো বেশি এসছে, কি বল জাহাঙ্গীরের সময়, শাহজাহানের সময় আরো এসছে, এবং আওরঙ্গজেবের সময় তো তারা সয়লাভ হয়ে গেছে। আওরঙ্গজেবের সময় বা আওরঙ্গজেবের পরপরই ইংরেজরা রীতিমতো বাংলা দখলও করে ফেলছে। তাহলে এই যে মুঘলরা যারা প্রাথমিকভাবে এসেছিল ধর্ম প্রচার এবং ব্যবসার উদ্দেশ্যে, তাদের মধ্যে পড়াশোনা জানা পণ্ডিত মানুষও ছিলেন। যেমন মানে ফাদার মনসারেট এক ভদ্রলোক আছে, ফাদার মনসারেট, উনি লিখেছেন এই এই ওই সময় মুঘলদের যে শাসনকাল, বা রালফ রিজ, উইলিয়াম হকিন্স, এরকম অনেকেই ছিল। আপনি নামগুলি না লিখলেও অসুবিধা নেই, শুধু লিখেন যে ইউরোপিয়ান পর্যটকেরা আসছে বাণিজ্য আর ধর্মের উদ্দেশ্যে, কিন্তু একই সাথে তারা পর্যটনের জন্য এসে তারা লিখেছেন এই মুঘলদের ইতিহাস। এরপরে যে গুরুত্বপূর্ণ উৎস, সেই গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। প্রত্নতাত্ত্বিক উপাদান প্রত্নতাত্ত্বিক উপাদান তাহলে যেমন প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে কি আছে, যেমন ধরেন শিলালিপি আছে। শিলাতে মানে শিলার উপরে বিভিন্ন রাষ্ট্রীয় নির্দেশনা শিলার উপরে লেখা, বা মুদ্রা আছে, তো শাসকেরা তাদের নিজ নামে মুদ্রা ছাপাইতো, বা নিজেদের নাম সহ আর কি। বা স্থাপত্য আছে, অনেক ভাস্কর্য আছে তাদের সময়, স্থাপত্য ভাস্কর্য এগুলি আছে। এগুলি থেকেও ইতিহাসের উপাদান পাওয়া যায়, বা বোঝা যায় তাদের জীবনটা কেমন ছিল সে সম্পর্কে। তাহলে মুঘলদের আমরা জানবার জন্য অনেক কিছু পাই। প্রথমে যে জিনিসটা পাই সেটা হচ্ছে সরকারি দলিলপত্র পাই। দ্বিতীয় যে জিনিসটা পাই সেটা হচ্ছে হলো সমসাময়িক সাহিত্য পাই, তুজুকি বাবরি, তুজুকি জাহাঙ্গীরি, হুমায়ুন নামা, মুনতাখিবুল তারিখ, পাদশাহ নামা, আলমগীর নামা, এগুলি পাই। এবং এরপরে বিদেশি পর্যটকরা, এই বিদেশি পর্যটকরা কারা, মূলত ইউরোপিয়ানরা। এরও আগে তো আসছে চীনারা, কিন্তু মুঘলদের সময় বেশিরভাগ এসছে ইউরোপিয়ানরা। তাদের বর্ণনার মধ্যে মুঘলদের শাসন সম্পর্কে বর্ণনা আছে। এরপরে হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। এত উপকরণ থাকার কারণে মুঘলদের নিয়ে বিপুল পরিমাণ বই লেখা হয়েছে। আমরা যে পরিমাণ বই আমরা মুঘলদের নিয়ে লিখি, একই পরিমাণ আমরা আলাউদ্দিন খলজিকে নিয়ে পাই না একই পরিমাণ বই। অথচ আলাউদ্দিন খলজির শাসন দীর্ঘদিনের। অথবা ধরেন মুহাম্মদ বিন তুঘলক দীর্ঘদিন শাসন করেছে, কিন্তু তাকে নিয়ে আমরা হুমায়ুন শাসন করেছে 10 বছর বলতে গেলে। ক্ষমতার ব্যাপ্তি ছিল মোটামুটি মোটা দাগে 26 বছর। 1530 সালে ক্ষমতা এসছে হুমায়ুন, মারা গেছে 1556 সালে। তো বিয়োগ দিলে 26 বছর হয়, কিন্তু মাঝখানে 15 বছর তো শেরশাহ ক্ষমতায় ছিল। তার মানে হুমায়ুন সব মিলিয়ে যোগ বিয়োগ দিলে 10 সাড়ে 10 বছর, বা বড় জোর 11 বছর ক্ষমতায় ছিলেন। কিন্তু হুমায়ুনকে নিয়ে আপনি গন্ডায় গন্ডায় বই দেখবেন, শুধু এখানে না, সারা দুনিয়া জুড়ে। ওয়েস্টে বিপুল পরিমাণ বই লেখা হয়েছে হুমায়ুনকে দিয়ে, ভারতে তো অনেক আছে হুমায়ুনকে নিয়ে লেখা, বাংলাতেও আছে হুমায়ুনকে লেখা বই। কিন্তু মুহাম্মদ বিন তুগলককে নিয়ে আপনি বই খুব কম পাবেন। কেমন? বা ধরেন ইলতুৎমিশ, দীর্ঘদিনের শাসক ছিল ইলতুৎমিশ, সুলতানা রাজিয়ার পিতাজি, কিন্তু তাকে নিয়ে অনেক বই আমরা পাই না। তাদের শাসনকাল হুমায়ুনের তুলনায় 3-4 গুণ বেশি, কিন্তু বই নেই। মেলা কারণ, তার একটা হলো উৎস কম, একটা হলো শাসনের বৈচিত্র্য মুঘলদের মতো না, সেটা একটা কারণ। আর তার চেয়ে বড় কারণ হলো আমরা মানে তাদের নিয়ে লেখার জন্য যে প্রয়োজনীয় উপকরণ তা পাওয়া যায় না, মুঘলদের সম্পর্কে পাওয়া যায়।
যা লিখলেন তা একটু সিনপসিস করে মুঘলদের ইতিহাস বুঝবার জন্য যে উপকরণগুলি পাওয়া যায় তা আপনার মতো করে বলতে পারবেন, যা শুনলেন তার ভিত্তিতে এরকম কে কে আছে? তারা একটু হাত উঠান, তাহলে বুঝবো যে হ্যাঁ খালি আমি একতরফা বলতেছি না, আপনি কিছু শুনতেছেন আসলে। আচ্ছা, অনেকেই হাত তুলছেন, আমি খুবই আনন্দিত, তাহলে মনোযোগ দিয়ে শুনছেন, এটা বোঝা যায় আর কি। মাশাআল্লাহ। আমার কোনো তাড়া নাই, আমি আপনাদের আগেই বলছি যে কোন রকম কোর্স কিন্তু শেষ করতে চাইবো না, কোনো পরীক্ষার চুক্তিও নেই, কিচ্ছু না। 6 মাস লাগলে লাগবে, কিন্তু অনেক একটু একটু করে বুঝে বুঝে পড়তে চাই, সেজন্য আমরা আলাপ করে করে পড়বো। আপনাদের কাছে একটু মাঝে মাঝে জানতে চাইবো, এই যে বই নিয়ে আলাপ করি, মাঝে মাঝে একটু চিন্তায় থাকি যে আচ্ছা আপনারা রেগে যাচ্ছেন না তো যে স্যার আসছি কোর্স করতে, আপনি কি সব। আমি বলছি যে শুরুতেই যে আমি কিন্তু কোর্স করাইতেছি না, আসলে আপনাদের সাথে আলাপ করব, পড়াশোনার এটা ওইটা নিয়ে আলাপ করব। এবং শুরুতে বলছিলাম এটা আপনার কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে, আপনি যদি মনে করেন কাজে লাগবে থাকবেন, মনে না রাখলে, মনে না করলে থাকবেন না। সেজন্য আমরা একটু একটু করে বুঝে বুঝে এগোতে চাই যে হ্যাঁ আপনি কিছু কাজে লাগতেছে কিনা, আপনার ভিতরে কি একটা চিন্তা নির্মিত হচ্ছে কিনা। মুক্তা রানী দাস বলেন, মুক্তা রানী দাস বলেন যে মুঘলদের শাসন সম্পর্কে আমরা কি কিভাবে জানতে পারি? নমস্কার স্যার। হ্যাঁ, জানা যায় আদাব হচ্ছে বলেন। প্রথমে হচ্ছে সরকারি দলিল থেকে, যেটা সবচেয়ে বেশি শুরু হয় আকবরের আমলে। তখন হচ্ছে অনেক বেশি শিক্ষিত মানুষ ছিল আর কি। আর দুই হচ্ছে সমসাময়িক সাহিত্য, যেটা হচ্ছে তুজুকি বাবুরি আর তুজুকি জাহাঙ্গীর, এ দুটো হচ্ছে আত্মজীবনী। আর আরেকটা হচ্ছে তারিকি রাশিদি আর আকবরনামা, আইনি আকবরী, এগুলা আবুল ফাজিল লিখেছে। আর হচ্ছে ইউরোপীয় পর্যটকেরা মুঘলদের আমলে সব থেকে বেশি এসেছে, যার কারণে ইউরোপীয়রা হচ্ছে মুঘলদেরকে নিয়ে কিছু ইতিহাস লিখে, এখান থেকে জানতে পারি। আর তিন হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান, যেটা শিলালিপি, মুদ্রা, স্থাপত্য, ভাস্কর্য, এগুলা থেকেও আমরা মুঘলদের ইতিহাস সম্পর্কে জানতে পারি। মাশাআল্লাহ, ভালো বলছেন। থ্যাংক ইউ ভেরি মাচ মুক্তা রানী, থ্যাংক ইউ। মনিরুল ইসলাম বলেন মুঘলদের সম্পর্কে জানতে পারি কিভাবে? সালাম আলাইকুম। জোরে বলেন, শোনা যায় না। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। মোগলদের সম্পর্কে আমরা জানতে পারি, প্রথমত আমরা যেভাবে জানতে পারি সেটা হচ্ছে তারা যে কাজগুলো করতেন সেই কাজগুলো তারা লিখে রাখতেন। এই সরকারি দলিলগুলো থেকে আমরা মোগলদের সম্পর্কে প্রথমত জানতে পারি। এর পরবর্তীতে যে বিষয়টা আমরা জানতে পারি যেভাবে, সেটা হচ্ছে তারা ওই সময় পড়াশোনা খুব বেশি করতেন এবং বিভিন্ন লেখালেখি করতেন, যেটা আমরা দেখতে পারি বাবর তার আম, তুজুকি বাবরই লিখেছেন, জাহাঙ্গীর তুজুকি জাহাঙ্গীরই লিখেছিলেন, এবং তার সময়ে আরো অনেকেই লিখেছিলেন। এবং আকবরের সময়, যদিও আকবর বেশি শিক্ষিত ছিলেন না, কিন্তু তার সময়ে আবুল ফজল আকবরনামা এবং আইনি আকবরী লিখেছেন। এইগুলো থেকে আমরা দ্বিতীয়ত জানতে পারি, যেমন সাহিত্য থেকে আর কি। আর তৃতীয়ত আমরা যেভাবে জানতে পারি সেটা হচ্ছে ইউরোপীয় পর্যটকরা এসেছিলেন এবং তারা মুঘলদের সম্পর্কে বিভিন্ন তথ্য লিখেছেন, সেখান থেকে আমরা জানতে পারি। এবং চতুর্থত আমরা যে বিষয় থেকে জানতে পারি সেটা হচ্ছে প্রত্নতাত্ত্বিক উপাদান। এর ভিতরে রয়েছে যে মুদ্রার ভিতরে তাদের বিভিন্ন জিনিস লেখা থাকতো, এবং ভাস্কর্যের মধ্যেও লেখা থাকতো, শিলালিপিতেও লেখা থাকতো। তাদের নামে মুদ্রা ব্যবস্থা প্রচলিত ছিল, সেখান থেকে আমরা মুঘলদের সম্পর্কে জানতে পারি। বাহ, মনিরুল ইসলাম খুব মনোযোগ দিয়ে শুনছেন। আমি যখন কথা বলি সবাই চুপ থাকেন, তো আমি খুব মনের মধ্যে দ্বিধা নিয়ে থাকি যে সবাই কি আমার কথা শুনতেছে, আমার দিক থেকে এতটা আগ্রহ নিয়ে বলতেছি, তারা কি মনোযোগ দিচ্ছে, বা তাদের কি বিষয়টা পরিষ্কার হচ্ছে? তো আপনাদের উত্তর থেকে বোঝা যায় যে হ্যাঁ শুনছেন, আশা করছি অনেকেই শুনছেন, বা বেশিরভাগই হয়তো শুনছেন, বা কে জানে হয়তো সবাই শুনছেন। ধন্যবাদ জানাই যারা হাত তুলেছেন তাদের সকলকে। আমি সবাইকে জিজ্ঞেস করা কঠিন হবে সময়ের অভাবে, আশা করছি অনেকেই পারবেন বলতে। ধন্যবাদ। এই যে মুঘলদের ইতিহাস সম্পর্কে আমরা জানি, এই মুঘলদের যে শাসক যারা ছিলেন, মুঘলদের শাসন দীর্ঘদিনের, কিন্তু মুঘল শাসন শুরু হয়েছে 1526 সালে, এটা শেষ হয়েছে কিন্তু 1857 সালে। তো
তো 1800 আপনি পয়েন্ট আকারে লিখেও নিতে পারেন যে কথাগুলি বলছি। মুঘল শাসন শুরু হয়েছে 1526 সালে এবং শেষ হয়েছে 1857 সালে। তাহলে 1857 থেকে যদি 1526 আপনি বাদ দেন, তাহলে দেখা যায় যে প্রায় 330 বছর শাসন করেছে মুঘলেরা। 330 বছর মানে একটা দীর্ঘ সময়, তাই না? এই যে 330 বছর মুঘলরা শাসন করেছে, তাদের মধ্যে পুরো ভারতবর্ষ জুড়ে যে পুরোটাই তাদের শাসন পুরো সময়টা ছিল তা না। বাবর কিছু জায়গায় শাসন করেছেন, হুমায়ুনের সময় একটু বেড়েছে, আকবরের সময় বিপুল বিস্তার হয়েছে, আবার আওরঙ্গজেবের পর থেকে কমেছে। ফলে মুঘল মূল শাসক মনে করা হয় 6 জনকে। সেই 6 জন কারা? বাবর, তারপরে হচ্ছে হুমায়ুন, তারপরে হচ্ছে আকবর, তারপরে হচ্ছে জাহাঙ্গীর, তারপরে হচ্ছে শাহজাহান এবং তারপরে হচ্ছে আওরঙ্গজেব। তাদের পরেও শাসক এসছে, যেমন ফররুখ শিয়ার এসছে, বাহাদুর শাহ এসছে, দ্বিতীয় বাহাদুর শাহ এসছে, শাহ আলম এসছে, অনেকে এসছে, কিন্তু তারা তুলনামূলক সংক্ষিপ্ত জায়গার মধ্যে তারা শাসন করেছে। ফলে মুঘলদের যে মানে হিরোইজম, মুঘলদের যে মূল শাসনকর্তা, এটা প্রথম 6 জন। তারপরেও মুঘল শাসন প্রায় আরো 1-150 বছর ছিল, প্রায় 150 বছর ছিল তারপরে। তাহলে মুঘল শাসক, মূল শাসক কারা? 6 জন। এই 6 জনের নামটা আগে লিখে নেন এবং তার পাশে শাসনকাল লিখেন, তাহলে আলাপ করাটা সহজ হবে। প্রথম কথা হচ্ছে মুঘল শাসন ছিল প্রায় 330 বছর, 1526 সাল থেকে 1857 সাল পর্যন্ত, সিপাহী বিদ্রোহ পর্যন্ত তারা ছিল। সর্বশেষ মুঘল শাসক হচ্ছে দ্বিতীয় বাহাদুর শাহ, আমরা জানি। এবং তার তো মুঘল ইংরেজেরা তাকে এখানে কবরও দিতে দেয় নাই। মায়ানমারের রেঙ্গুনে তার কবর হয়েছে, আমরা জানি। ঢাকায় বাহাদুর শাহ পার্কও আছে। তো যেটা বলতেছি সেটা হলো যে তাহলে মুঘল শাসক যে প্রধান শাসক 6 জন, কে কে নিচে নিচে লিখতে থাকেন। 1 নম্বর বাবর, আপনারা জানেন, তবু পাশে সালটা মনে রাখতে হবে, তাহলে পরে আলাপটা সহজ হবে। 1 নম্বর হচ্ছে বাবর, 2 নম্বর হচ্ছে এরপর লিখেন হুমায়ুন, 3 নম্বর হচ্ছে আকবর, 4 নম্বর হচ্ছে জাহাঙ্গীর, 5 নম্বর হচ্ছে শাহজাহান, 6 নম্বর হচ্ছে আওরঙ্গজেব। আমাদের আওরঙ্গজেব সাবেক স্পিকার ছিলেন হচ্ছে কে? ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ওই বিএনপির আমলের স্পিকার ছিলেন। তো উনি তখন আমি ইউনিভার্সিটির স্টুডেন্ট ছিলাম, তখন 2-1টা অনুষ্ঠানে এমনি মানে দেখা হয়েছে, ইউনিভার্সিটিতেও এসছেন বা 2-1টাতে। উনি একটা মানে ছড়া বলতেন, এটা সারা দেশেই আছে মনে হয়, পরে দেখছি প্রচলিত, কিন্তু উনি খুব মানে উপভোগ করতেন ছড়াটা, যে বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। তো তখন তো এগুলি মনে রাখতে পারতাম না, এই বাবরের পর আকবর না বাবরের পর জাহাঙ্গীর মনে রাখতে পারতাম না। এখন তো পড়ে টোরে এক ধরনের মনের মধ্যে তো গেঁথেই আছে, এখন আর কোনো কবিতা লাগে না, কিন্তু তখন এটা খুব সাহায্য করছে। বাবার হইল একবার জ্বর, সারিল ঔষধে। বাবার মানে হলো বাবর, হইল মানে হুমায়ুন, একবার মানে আকবর, তারপরে বাবার হইলো একবার জ্বর, জ্বর মানে হলো জাহাঙ্গীর, সারিল মানে হলো কি? শাহজাহান, ঔষধে মানে হচ্ছে আওরঙ্গজেব। তো ভালোই মনে হয়েছে যে বাহ, এই ব্যারিস্টার সাহেব তো ভালো একটা চিন্তা করছে। ফলে এই যে এটা খুব সাহায্য করছে মনে রাখতে প্রথম দিকে। এবং আমি এখন চিন্তা করি যে আমাদের যে ডিয়ার পাশা স্যারের যে বুদ্ধি, সেটা খুব উপকারী কাজে লাগে আর কি। এবং উনি এবং আমাদের ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, এরও এই মানে এই রেওয়াজ আছে। তো এই যে বাবার হইলে একবার জ্বর, সারিল ঔষধে, বাবর, হুমায়ুন, আকবর, জাহাঙ্গীর, শাহজাহান এবং আওরঙ্গজেব, এদের শাসনকালটা একটু মাথায় রাখেন, তাহলে পুরো মুঘল আমলটা সুবিধা হবে। বাবরের পাশে একটু লেখেন 1526 থেকে 1530, 1526 থেকে 1530। হুমায়ুনের লিখেন 1530 থেকে 1556, মাঝখানে অবশ্য 15 বছর বাদ যাবে, 1540 থেকে 1555। লিখেন 1530 থেকে 1556 আগে লিখে রাখ। এই ক্রোনোলজিটা মুখস্থ লাগবে, এখনই মুখস্থ করে ফেলতে হবে। এরপরে হচ্ছে আকবর, 1556 থেকে 1605। আকবর 1556 থেকে 1605।
আকবরের পর হচ্ছে জাহাঙ্গীর। জাহাঙ্গীর 1605 থেকে 1627, 1605 থেকে 1627। 1627 পর কিছুদিন ফাঁকা ছিল। জাহাঙ্গীরের গুণবতী স্ত্রী ছিল নূরজাহান, তার কথা হয়তো পরে বলবো। একদিন বলছিলাম আপনাদের, যাকে নিয়ে গান আছে, নূরজাহান নূরজাহান সিন্ধু নদীতে ভেসে এলে, মেঘলা মতির দেশে ইরানি গুলিস্তান, নার্গিস লালা গোলাপ ও আঙ্গুরলতা, শিরি ফরহাদ সিরাজে রূপকথা। নজরুলের খুব জলদ গম্ভীর নান্দনিক গান। রুনা লায়লা এই গানটা গেয়েছেন, ফিরোজা বেগম গেয়েছেন আগে, রুনা লায়লা পরে গেয়েছেন, কিন্তু খুব ভালো লাগে। আজকে আমি সেদিন বলছিলাম, আজকে আবারও বলি, নূরজাহান গানটা শুনেন, আমার খুবই পছন্দের গানগুলির একটা, আপনাদেরও ভালো লাগবে মনে হয়। রুনা লায়লার গায়কিটা খুবই অসাধারণ হয়েছে। তো নূরজাহান শাসন করেছেন সে সময়। যাই হোক, এই জাহাঙ্গীরের পর হচ্ছে শাহজাহান। শাহজাহান শাসন করেছে 1628 সাল থেকে 1658 সাল পর্যন্ত, 30 বছর। 1628 থেকে 1658, 30 বছর। এবং শাহজাহানের পর হচ্ছে আওরঙ্গজেব। আওরঙ্গজেব 1658 থেকে 1707, 1758 থেকে 1707। তো হিসাব করে দেখলে দেখা যায় 180 বছরের মতো হয় এই 6 জন। এই 6 জনের 180 বছর, কিন্তু আপনি হিসাব করে দেখেন যে তার মধ্যে 2 জনই 100 বছর শাসন করেছে। 6 জন মিলে 180 বছর, তার মধ্যে 2 জন 100 বছর। আকবরের প্রায় 50 বছর, 1556 থেকে 1605 একেবারে 50। আর আওরঙ্গজেবের 1658 সাল থেকে 1707 একেবারে প্রায় 50। তো আওরঙ্গজেব আর আকবর এই 2 জন মিলে 100 বছর, আর বাকি 4 জন মিলে 80 বছর। তার মধ্যে হুমায়ুন সবচেয়ে কম, হুমায়ুন মাত্র 4 বছর। যে প্রতিষ্ঠাতা সে মাত্র 4 বছর, 1526 সাল থেকে 1530। হুমায়ুন বলতেছি, বাবর সবচেয়ে কম, মাত্র 4 বছর, 1526 থেকে 1530। হুমায়ুন 1530 থেকে 1556, তার মধ্যে 15 বছর বাদ বলেছে। এটা জাহাঙ্গীর 22 বছরের মতো, 1605 থেকে 1627, 22 বছর। শাহজাহান 30 বছর, 1628 সাল থেকে 1658, 30 বছর। তো বেশি শাসন করেছে আওরঙ্গজেব 50 বছর, আকবর প্রায় 50 বছর। 100 বছর, শাহজাহান 30 বছর, 130 বছর, জাহাঙ্গীর 22 বছর, তাহলে 152 বছর। আর বাকিটা হচ্ছে হুমায়ুন আর বাবর, এই 2 জন মিলে। তো এই যে ক্রোনোলজি 6 জন, এখন একটু দেখে ফেলেন, চোখ বন্ধ করে এই 6 জনের নাম শাসনকালের সময়টা সহ বলতে হবে এখনই। কে কে বলতে পারবেন হাত উঠান, না দেখে বলতে হবে। হ্যাঁ, রাজ আহমেদ বলেন, না দেখে বলেন, চোখ বন্ধ করে। স্যার, আসসালামু আলাইকুম। মুঘল সম্রাট বাবর 1526 থেকে 30 সাল পর্যন্ত শাসন করেছিলেন। এরপরে আসছে সম্রাট হুমায়ুন, 1530 থেকে 56 সাল পর্যন্ত শাসন করেছিলেন সম্রাট হুমায়ুন। এরপরে আসছে সম্রাট আকবর, 1556 সাল থেকে 1605 সাল পর্যন্ত সম্রাট আকবরের শাসনকাল ছিল। এরপর আসছে সম্রাট জাহাঙ্গীর, 1605 থেকে 1627 সাল পর্যন্ত সম্রাট জাহাঙ্গীরের শাসনামল ছিল। এরপর এসেছে সম্রাট শাহজাহান, 1628 থেকে 1658 সাল পর্যন্ত সম্রাট শাহজাহানের শাসনামল ছিল। এরপর এসেছে সম্রাট আওরঙ্গজেব 1658 সাল থেকে 1707 সাল পর্যন্ত শাসন করেছিল। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ওকে, ফাইন, ঠিক আছে। ফারজানা প্রীতি বলেন, ফারজানা প্রীতি। ধন্যবাদ রাজ আহমেদ। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চোখ বন্ধ করে বলেন। জি স্যার। স্যার, বাবর ক্ষমতায় আসে হচ্ছে 1526 থেকে 1530 পর্যন্ত। পরে 1530 থেকে 1540 পর্যন্ত ছিল হুমায়ুন।
পরে 1540 থেকে 1555 পর্যন্ত ছিল শেরশাহ। তারপর 1555 সালে হুমায়ুন আবার ক্ষমতায় আসে 56 সাল পর্যন্ত। তারপর আকবর হচ্ছে 1556 থেকে 1605। তারপর জাহাঙ্গীর 1605 থেকে 1627। জাহাঙ্গীরের পর হচ্ছে শাহজাহান, উনি হচ্ছে 1628 থেকে 1658 পর্যন্ত। তারপর আওরঙ্গজেব হচ্ছে 1658 থেকে 1707 পর্যন্ত। আচ্ছা, ওকে, ফাইন, ধন্যবাদ জানাই। যারা হাত তুলেছেন সকলকে ধন্যবাদ জানাই, প্রায় আবার 15 জনের মতোই। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা হাত তোলেন নাই তাদের সকলকে অনুরোধ করতেছি যে এই ক্রোনোলজিটা একটু মুখস্থ করে ফেলবেন আগামী ক্লাসের মধ্যেই। আপনি যেন চোখ বন্ধ করে বলতে পারেন যে কত সাল থেকে কত সাল, তাহলে বাকি কাজগুলি অনেক সহজ হয়ে যাবে। বা প্রিলিতে যদি প্রশ্ন আসে যে এটা কার আমল ছিল এই ঘটনাটা, আপনি ওই ছকটা মাথার মধ্যে থাকলে ওই সময়টা কার শাসন আমলটা তা বোঝা সহজ হয়। আমরা বাবরকে দিয়ে শুরু করব। তার আগে মুঘল কেন বলা হয় তা নিয়ে আগেই বলেছি যে বাবরের মানে পিতার দিক থেকে পূর্বপুরুষ ছিল তৈমুর লং এবং মাতার দিক থেকে পূর্বপুরুষ ছিল চেঙ্গিস খান, দুজনই মঙ্গল বংশোদ্ভূত, এবং সে কারণে এই মঙ্গল কথাটা পরিবর্তিত হয়ে মুঘল হয়। বাবরের জন্ম হয়েছিল ফারগানা প্রদেশে। আগে আচ্ছা, কথাটি লিখেন বাবর, সম্রাট বাবর, বা বাবর লিখে ব্র্যাকেটে লিখেন 1526 থেকে 1530 লিখে তথ্যগুলি পয়েন্ট দিয়ে দিয়ে লিখতে থাকে। স্যার, একটা কথা ছিল। হ্যাঁ, জুই বলেন। স্যার, আপনি হুমায়ুনের সময় বললেন যে সে অনেকদিন শাসনে ছিল না, তো ওটা স্যার কত সাল পর্যন্ত ছিল না? এটা আমি একটু মিস করে ফেলছি। 1540 থেকে 1555, 15 বছর। 1540 থেকে 1555 এই সময় ছিল আমাদের এই অঞ্চলের শাসক শেরশাহ। শেরশাহ আমাদের এই অঞ্চলের না, আসলে সেও দূর থেকে এসে আমাদেরও দখল করছিল। শেরশাহ ছিল আফগান থেকে, আফগান বংশোদ্ভূত শেরশাহ, যে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বানিয়েছে, সেটা পরে আমরা কথা বলবো সেটা নিয়ে। আচ্ছা, যাই হোক, তাইলে প্রথম লিখেন বাবর, ব্র্যাকেটে লিখেন 1526 থেকে 1530। একটু বলি, আপনি তথ্যগুলি পয়েন্ট দিয়ে দিয়ে নিচে নিচে লিখবেন। পয়েন্ট দেন অথবা একটা ডট চিহ্ন দেন বা একটা তীর চিহ্ন, যেভাবে লিখেন। পয়লা কথা হইল, এটা বুঝে নেন, বাবর আমাদের এই এলাকার মানুষ না। সহজ কথা, আমাদের এই ভারতবর্ষের মানুষ নয়। কিন্তু শুধু বাবর নয় যে তা না, বাবরের জন্ম যে এখানে না তা না, হুমায়ুনের জন্ম এখানে না, কিন্তু তার পরবর্তীরা এখানে সব। আকবর এখানকার মানুষ, জাহাঙ্গীর এখানে জন্ম নেওয়া মানুষ, শাহজাহান এখানে জন্ম নেওয়া মানুষ, আওরঙ্গজেব এখানে জন্ম নেওয়া মানুষ। ফলে এই যে আমাদের ভারতে যে বিতর্ক আছে যে মুঘলরা দূর থেকে এসছে, আংশিক সত্য। কথা সত্য, বাবর এবং হুমায়ুন, বিশেষ করে বাবর তো প্রথমে যে এসেছে এই অঞ্চলের মানুষ না, কিন্তু বাবর আর হুমায়ুন বাদে বাকি সবার জন্ম এখানে। এখন যদি ধরেন বাংলাদেশিরা যায় আমেরিকায়, যারা সেটেলড হয়েছে, তাই না, প্রথম জন আমেরিকান না বলে ঠিক আছে, বা সিটিজেনশিপ নিল, কিন্তু তারপরে বাকি সবাই তো আমেরিকান মানুষ, আমেরিকা সবাই মানে আমেরিকারই ধরে নিতে হবে, তাই না? আমরা দূর থেকে আসছি এই গল্প বললে লাভ আছে? এই গল্পটা ভারতের রাজনীতিতে ব্যাপকভাবে আছে যে মুঘলরা তো দূর থেকে আসছে, এই কথাটা সবাই বলে, বিশেষ করে বর্তমান যারা ক্ষমতাসীন আছে বিজেপি, তারা বিপুল ভাবে বলে যে মুঘলরা দূর থেকে আসা মানুষ। আংশিক সত্য। দূর থেকে আসা যদি মানুষ বলি, তাহলে আমরা আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামাকে, তার বাবা কেনিয়ান, বারাক ওবামার বাবার বাড়ি হচ্ছে কেনিয়াতে, সে তো একজন করে। ট্রাম্প তো এখানে না, ইউরোপ থেকে যাওয়া। ট্রাম্পের দাদা টাদা সব ইউরোপিয়ান ছিল, তার বাবাও ইউরোপিয়ান ছিল, তাই না? ট্রাম্পের বাবা গেছিল আমেরিকায় ব্যবসা করতে, তার মায়ের সাথে পরিচয় হয়েছিল, দুজন দুই দেশের খাতের হয়ে বিয়ে করে তারপরে ট্রাম্পের জন্ম আমেরিকাতে। ট্রাম্পের জন্ম আমেরিকায়, কিন্তু তার বাবা মা কারোরই জন্ম আমেরিকাতে না। তাহলে তার মানে হলো যে সারা দুনিয়া জুড়ে মাইগ্রেশন হয়েছে, এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে গেছে। ফলে একজন এক অঞ্চল থেকে দূর থেকে এসছে বলেই তার বাকি সমস্ত প্রজন্মকে বহিরাগত বলার যে প্রবণতা আছে, এটা শক্তভাবে বলতে হবে যেটা অসত্য। মুঘলরা বহিরাগত পরিপূর্ণ নয়, শুরুটা বহিরাগত বটে, বাকিরা বহিরাগত নয়। ফলে ভারতীয় রাজনীতিতে যে ন্যারেটিভ এখন জারি আছে সেটা সত্য নয়, বা আংশিক সত্য। দুই নম্বর কথা হলো, যদি মুঘলদেরই কথা বলি যে তারা দূর থেকে আসা মানুষ, তাহলে আর্যরা কি, বা এখন যারা আছেন এই যে ক্ষমতাসীন যারা ভারত, তারাও তো দূর থেকে আসা। আর্যরা এসছে ওই উড়াল পর্বতের ওই অঞ্চল থেকে আসা। বেদ
সেখানে বেদ প্রাপ্ত হয়েছে বটে, কিন্তু তাদের পূর্বপুরুষ তো এখানে জন্ম না, তারা আদিবাসী না। সেই অর্থে আদিবাসী হলো ওই যে নেগ্রিটোরা বা ধরেন অস্ট্রেলয়েড যারা, তারা হচ্ছে এই অঞ্চলের আদিবাসী, যারা এখন নাই বা যাদের অস্তিত্ব খুব সীমিত পর্যায়ে আছে। ফলে এই ভূখণ্ডে আমরা বেশিরভাগই আদিবাসী নই, আমরা অনেক বিভিন্ন জায়গা থেকে এসেছি। হুমায়ুনের জন্ম তাহলে কোথায় হয়েছিল? প্রথমে আগে একটু লিখতে পারেন, হুমায়ুনের জন্ম 1483 সালে ফারগানায়, মধ্য এশিয়ার ফারগানায়। এটা একটু লিখুন, হুমায়ুনের জন্ম 1483 সালে মধ্য এশিয়ার ফারগানায়। ফারগানা জায়গাটা কোথায় সেটা একটু না, ফারগানাও এখন আর বিখ্যাত কোনো জায়গা না, কিন্তু একসময় ফারগানা একটা নাম করা জায়গা ছিল। স্যার বাবর নাকি হুমায়ুন? বাবর। আমি হুমায়ুন বলছি নাকি? আমি কি জি হুমায়ুন স্যার। বলছি? হঠাৎ বাবা হঠাৎ মিস্টেক হয়ে যেতে পারে, মানে কথা বলতে গিয়ে আমরা হয় না যে একজনের কথা বলতে আরেকজনের নাম হয়ে যায়, ওরকম। হুমায়ুন তো পরের মানুষ, হুমায়ুন তো ছেলে, বাপ হলো বাবর। একটু বলি, ভারতীয় উপমহাদেশ বোঝার জন্য, ইতিহাস বোঝার জন্য ভারতের ম্যাপটা সম্পর্কে ভালো দখল থাকতে হবে। ভারত মানে হচ্ছে যে এই অঞ্চল থেকে শুরু করে এই পাকিস্তান পর্যন্ত এটা ভারতবর্ষ, কিন্তু একসময় আফগানিস্তানও ভারতবর্ষের অংশ ছিল। তাহলে এই যে এখানে এটা অরুণাচল প্রদেশ থেকে শুরু করে সাম এক্সটেন্টে মায়ানমারও একসময় মুঘল সাম্রাজ্যের অংশবিশেষ অংশ ছিল। তাহলে এখান থেকে শুরু করে এই ভারত হয়ে এই পাকিস্তান হয়ে আফগানিস্তান পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল ছিল মুঘল সাম্রাজ্যের অংশ। সেটা হঠাৎই হয়নি, ধীরে ধীরে হয়েছে। মুঘল সাম্রাজ্যের যিনি প্রতিষ্ঠাতা বাবর, জন্ম হয়েছে 1483 সালে ফারগানায়। ফারগানা জায়গাটা কোথায়? এই যে মধ্য এশিয়ার এই দেশটার নাম হচ্ছে উজবেকিস্তান, সেই উজবেকিস্তানের একটা রাজ্য ছিল ফারগানা, এখন সেই রাজ্যটা নাই। তাহলে একটু লিখেন, বাবরের জন্ম হয়েছে 1483 সালে ফারগানায়। ফারগানা বর্তমান উজবেকিস্তানে অবস্থিত। আচ্ছা, এখানে একটা কথা বলি যে এই যে আমরা তুর্কি ভাষা বলতে কি বুঝি? তুরস্কের ভাষা। আমি আগে একদিন বলেছিলাম আমরা তুর্কি বলতে তুরস্কের ভাষা বুঝি। এটা কিন্তু আংশিক সত্য, মূল সত্যটা হচ্ছে তুরস্কের ভাষা তুর্কি, কিন্তু এই যে মধ্য এশিয়ার যে দেশগুলি আছে সেই মধ্য এশিয়ার দেশগুলির ভাষাগুলিকেও সামষ্টিকভাবে তুর্কি ভাষা বলে, যদিও এদের আলাদা আলাদা ভাষা আছে। যেমন কাজাকিস্তান, এদের ভাষা কাজাক। উজবেকিস্তান, এদের ভাষা উজবেক। তুর্কমেনিস্তান, এদের ভাষা তুর্কেমেন। কিরগিজিস্তান, এদের ভাষা কিরগিজ। তাজিকিস্তান, এদের ভাষা তাজিক। কিন্তু এই ভাষা গোষ্ঠী এই সবগুলি ভাষাকে কালেকটিভলি তুর্কি ভাষাই বলে। এবং এই বাবরের ভাষাও তুর্কি। তুর্কির মধ্যে একটা ভাষা ছিল, এটা এখন নাই, ওইটার নাম হলো চাগতাই তুর্কি। চয়কারে চাগ হ, চাক তয়কারে তার রসই, চাকতাই তুর্কি। তো বাবর হচ্ছে চাকতাই তুর্কি ভাষাভাষী মানুষ। এই চাকতাই তুর্কি নামটা লিখে রাখেন। চাকতাই তুর্কি ওই যে কি বলে, চেঙ্গিস খানের দ্বিতীয় পুত্রের নাম ছিল চাকতাই আর কি, তার নাম অনুসারে চাকতাই। তো চাকতাই ভাষা, তো এই চাকতাই তুর্কি ভাষার সাথে আবার মিল ছিল যে এই পারস্যের ভাষার কাছাকাছি আর কি, এগুলি ভাষার মধ্যে মিল আছে ব্যাপক। তো এই চাকতাই তুর্কি ছিল বাবর। বাবরের জন্ম হলো ফারগানা প্রদেশ, এবং তার বাবা ফারগানার রাজা ছিলেন আর কি। বাবরের বাবা ছিলেন ফারগানার রাজা মির্জা ওমর শাইখ বেগ। এই নামটা একটু লিখে রাখেন, মির্জা ওমর শাইখ বেগ। মির্জা ওমর শাইখ বেগ ফারগানার রাজা ছিলেন। এবং এই ভদ্রলোক 1494 সালে মারা যান। বাবরের জন্ম 1483 সালে, ভদ্রলোক মারা যায় 1494 সালে। তার মানে হিসাব করলে দেখা যায় ওই সময় বাবরের বয়স 11 বছর। বাবরের যখন 11 বছর বয়স, সেই সময় ওমর শাইখ বেগ মারা যায়, এবং মারা যাওয়ার পর ফারগানার রাজা হয় হচ্ছে এটা বাবর। এই উজবেকিস্তানের ফারগানা প্রদেশের রাজা হয় হচ্ছে, বা ফারগানা রাজ্যের রাজা হয় বাবর মাত্র 11 বছর বয়সে। ওমর শাইখ বেগের একাধিক সন্তান ছিল, বাবর ছিল হচ্ছে জ্যেষ্ঠ সন্তান। সে 11 বছরের বয়সেই সে রাজা হয়, এবং ওই সময় বিশৃঙ্খলা ছিল, এবং 11 বছর বয়সে সে ক্রমশ শক্ত হাতে রাজ্যটা নিয়ন্ত্রণ করতে থাকে। এবং কিছুদিন যেতে না যেতেই বাবর কি বলে, ওই তার ফারগানা নিয়ে সন্তুষ্ট না,
ফলে সে তার রাজ্য বিস্তারের চিন্তা করে এবং ফারগানা থেকে দূরে সামরখান্দ, এটা উজবেকিস্তানের একটা রাজ্য, এখন তো শহর, বড় শহর, সমরখন্দ, সেটাকে দখল করতে চায়। এই যে দেখেন, এটা তাজিকিস্তানে, তার পাশে হচ্ছে এটা সমরখন্দ। সমরখন্দ লিখে সার্চ দিন, এটা নামকরা শহর, এখনো এটার অস্তিত্ব আছে, ফারগানা পাওয়া যায় না খুঁজে। তো এই ফারগানা থেকে এসে সমরখন্দ দখল করতে চায়, কিন্তু ব্যর্থ হয়, পরাজিত হয়। আবার দখল করার চেষ্টা করে, পরাজিত হয়। এবং দখল করতে চেষ্টা যখন করে, দুইবার চেষ্টা করে পরাজিত হয়, তখন সে নিজ রাজ্য ফারগানায় মনোযোগ দেয়। কিন্তু ততদিনে তার ভাইয়েরা বাকিদেরকে নিয়ে তার বিরুদ্ধে চক্রান্ত করে এবং তার ভাইয়েরা সমরখন্দ দখল তো দূরে থাক, এই ফারগানা থেকে উৎখাত করে বাবরকে। বাবর যখন ফারগানা থেকে উৎখাত হয়, তখন মনের দুঃখে সে তার অনুগত সৈন্যদের নিয়ে এই আফগানিস্তান হয়ে এই অঞ্চল দিয়ে সে এখানে চলে আসে, এই ভারতবর্ষে চলে আসে। তখন পাকিস্তান ও ভারতবর্ষ, আফগানিস্তান অতিক্রম করে সে ভারতবর্ষে চলে আসে। এবং আসার পর এই অঞ্চলে যারা শাসক ছিল, এই ইব্রাহিম লোদি তখন দিল্লির শাসক, তখন ইব্রাহিম লোদি। এই ইব্রাহিম লোদির ভাই ভাইস্তারা বিভিন্ন অঞ্চলের শাসক। তখন এই যে এই অঞ্চলটার নাম হচ্ছে পাঞ্জাব, এখনো তাই। এই পাঞ্জাবের রাজধানী হচ্ছে লাহোর। এবং পাঞ্জাব দুই ভাগে বিভক্ত হয়ে গেছে, একটা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব হয়ে গেছে, একটা হলো ভারতের পাঞ্জাব হয়ে গেছে। পাকিস্তানের পাঞ্জাব যেটা, তার রাজধানী এখনো লাহোরই আছে। যৌথ পাঞ্জাবের রাজধানী লাহোরই ছিল, পাকিস্তানের পাঞ্জাবের রাজধানী লাহোর। এবং লাহোর শহরটা একদম ভারতের সীমানার কাছাকাছি। একটু লাহোর শহরটা দেখাই আপনাদের। লাহোর দেখেন, হ্যাঁ, এই যে লাহোর, এই যে লাহোর এখানে, এই যে এটা হচ্ছে ভারত। তার মানে হচ্ছে লাহোর জায়গাটা একদম ভারতের সীমানার কাছাকাছি। কেমন? আমরা তো লাহোরের কথা জানি, লাহোর সম্পর্কে অনেক জানি। লাহোর প্রস্তাব 1940 সালে উত্থাপিত হয়েছে। তো এটা লাহোর শহর, এবং এখানে যে অমৃতসর শিখদের জায়গা, এবং পাঞ্জাবের এই অঞ্চলে শিখদের বিপুল উপস্থিতি আছে। এবং একটু বলি যে এই পাঞ্জাবের রাজধানী এখন আর লাহোর নাই। এই পাঞ্জাবের নিজেদের রাজধানী শহর আর পরে বানানো হয়নি। এই যে পাশের প্রদেশ যেটা, এটার নাম হচ্ছে হলো হরিয়ানা। হরিয়ানা প্রদেশেরই একটা জায়গা হচ্ছে চণ্ডীগড়। সেই চণ্ডীগড়কে পাঞ্জাবেরও রাজধানী করা হয়েছে। ফলে চণ্ডীগড় শহরটা দুইটা প্রদেশের রাজধানী, একটা হরিয়ানা আর একটা হচ্ছে পাঞ্জাব। তো যেটা বলতেছিলাম সেটা হলো যে এই বাবর এখানে আসতে থাকে, এবং এই পাঞ্জাবের শাসনকর্তা যে ইব্রাহিম লোদির ভাই ছিল, সেই ইব্রাহিম লোদির বিরোধী ছিল, এবং সে বলে যে দিল্লি আক্রমণ করো, আমি তোমাকে সহযোগিতা করব। এবং বাবর তার সৈন্য সামন্ত নিয়ে এসে সত্যি দিল্লি আক্রমণ করতে চায়। এদিকে ইব্রাহিম লোদি খোঁজ খবর পেয়ে এখানে যায়, এবং এই জায়গাটাতে আছে পানিপথ। পানিপাতের আগে বলেছি যে পানিপথ আমরা বলি, আসলে জায়গাটার নাম হচ্ছে পানিপাত, PAA নাই, পানিপাত। তো সেই জায়গায় যুদ্ধ হয় বাবরের সাথে 1926 সালে। তাহলে একটু লিখেন, দিল্লির শাসনকর্তা ইব্রাহিম লোদির সাথে বাবরের পানিপথের যুদ্ধ হয় 1926 সালে। পানিপথের যুদ্ধ হয় 1926 সালে। 1926 সালে পানিপথের যুদ্ধ হয়। পানিপথ জায়গাটা একটু দেখাই। পানিপথে মোট 3বার যুদ্ধ হয়েছে। স্যার ডিস্টার্ব করি একটু স্যার। 1526 তো 1526। আচ্ছা সরি, আমি কথা বলতেছি তো মাথা মানে ওই মানে মিস্টেক হয়ে যায়, হলো স্পেলিং মিস্টেক। এটা ধারণাগত মিস্টেক না, জ্ঞানগত মিস্টেক না, মানে অবচেতন মনে হয়ে যায়। 1926 তো প্রশ্নই আসে না, তাই না? 1526 তো হঠাৎ করে বললে আপনি এটা ধরে নেন কেন? বোঝেন না, আমরা কথা বলার সময় তো এরকম হয়ে যায়। পানিপথ জায়গাটা হরিয়ানার একটা জায়গা। আপনি একটু লিখতে পারেন যে পানিপথ জায়গাটি বর্তমান ভারতের হরিয়ানা প্রদেশে অবস্থিত। জায়গাটা একটু দেখে নেই। দেখেন, দিল্লি থেকে খুব বেশি দূরে নয়। এই যে এইটা দিল্লি, ভারতের এই প্রদেশটা হচ্ছে হরিয়ানা প্রদেশ। হরিয়ানাতে গিয়েছিলাম। তো যাই হোক, এই দিল্লি থেকে খুব বেশি দূরে নয়, এই জায়গা হচ্ছে পানিপথ। পানিপথ জায়গাটা এখানে এখনো আছে। 3বার যুদ্ধ হয়েছে পানিপথে।
তার মধ্যে প্রথম যুদ্ধ হয় আকবরের সাথে, কি বলে, বাবরের সাথে ইব্রাহিম লোদির। 1926 সালে হরিয়ানার পানিপত নামক জায়গায় হুমায়ুনের সাথে বাবরের সাথে ইব্রাহিম লোদি বংশের শেষ শাসক ইব্রাহিম লোদির যুদ্ধ হয়। এবং সেই যুদ্ধে অদ্ভুত ব্যাপার, বাবরের সৈন্য ছিল মাত্র 12,000, আর ইব্রাহিম লোদির সৈন্য ছিল 1 লাখেরও বেশি। বাবরের মাত্র 12,000, ইব্রাহিমের হলো 1 লাখেরও বেশি। এবং সেই যুদ্ধে বাবর জয়লাভ করে মাত্র 12,000 সৈন্য নিয়ে। ফলে পানিপথের প্রথম যুদ্ধ নিয়ে অনেক আলোচনা আছে, অনেক বইপত্র আছে, অনেক লেখালেখি আছে, এটা নিয়ে বিস্তারিত পড়েন। বাবরের কৃতিত্বের মেলা কারণ, তার প্রধান কারণগুলির একটা, এই যুদ্ধে বাবর প্রথমবারের মতো কামান এবং বন্দুক ব্যবহার করে। এটাও অনেক সময় আশিটা বা খোঁজ খবর নেই যে কোন যুদ্ধে প্রথম কামানের ব্যবহার করেছিল, বা পানিপথের প্রথম যুদ্ধে সম্রাট বাবর ব্যবহার করেছিলেন ইব্রাহিম লোদির বিরুদ্ধে। তো এই যুদ্ধে ইব্রাহিম লোদির পরাজয় হয় এবং ইব্রাহিম লোদি মারা যায়। সম্রাট বাবর জয়লাভ করে এবং দিল্লিতে এসে তার শাসন প্রতিষ্ঠা করে। অন্য অনেক শাসকেরাই আমি বলেছি যে, যেমন ফেরদৌসি যাকে নিয়ে লিখেছে, তিনি এখানে এসে শাসন রাজ্য জয় করে আবার চলে গিয়েছিলেন, বা আবুল কাসেম মুহাম্মদ বিন কাসেম রাজ্য জয় করে ফেরত গিয়েছিলেন, কিন্তু বাবর চলে যায়। এখানে সে তার সাম্রাজ্য স্থাপন করে 1956 সালে। এরপরে আরো কিছু যুদ্ধ হয়, যেমন খানুয়ার যুদ্ধ 1927 সালে হয়। সেই যুদ্ধে বাবর জয়লাভ করে এবং জয়লাভ করার ফলে সে আশেপাশের সীমানা বেশ কিছু বিস্তার করতে থাকে এবং মুঘল সাম্রাজ্যের পত্তন ঘটে বাবরের এই জয়লাভের মধ্য দিয়ে। কিন্তু বাবরের শাসনকাল দীর্ঘ ছিল না। এখানে একটা কথা বলি, বাবরের এই পানিপথের যুদ্ধে বাবরের সাথে অংশগ্রহণ করেছিল তার পুত্র হুমায়ুনও, এবং হুমায়ুনকে ওকে, তো হুমায়ুন ছিল বাবরের প্রথম পুত্র। হুমায়ুন এই পানিপথের যুদ্ধে বাবরের সাথে অংশগ্রহণ করেছিল এবং অংশগ্রহণ করে কৃতিত্বের পরিচয় দেওয়ার পর বাবর তাকে বাদাখশান, একটা এলাকা, সেই এলাকার শাসনকর্তা নিয়োগ করেছিল। এটা একটু লিখেন। এই পানিপথের প্রথম যুদ্ধে বাবরের সাথে হুমায়ুন অংশগ্রহণ করে এবং পরবর্তীতে তাকে বাদাখশান প্রদেশের শাসনকর্তা নিয়োগ দেওয়া হয়। বাদাখশানটা পাওয়া যাবে কিনা এখানে? বাদাখশানটা এখন ইন্ডিয়াতে এই নামে নাই। আচ্ছা, তো হুমায়ুনকে বাদাখশান প্রদেশের শাসনকর্তা নিয়োগ দেওয়া হয়। এর মধ্যে সম্রাট বাবর অনেক বেশি সাম্রাজ্য বিস্তার করতে পারেনি, তবে আশেপাশের বেশ কিছু এলাকা তিনি দখল করে ফেলেন। উত্তরপ্রদেশের এই অঞ্চল দখল করেন, হরিয়ানার এই অঞ্চল দখল করেন। এর মধ্যে একটা ঘটনা ঘটে, 1530 সালে সুস্থ হয়ে পড়ে এবং এটা একটা কিংবদন্তি আছে, আমরা সবাই কিংবদন্তি সবাই জানি যে হুমায়ুন তীব্র অসুস্থ হয়ে পড়ে এবং আশেপাশে যত কবিরাজ, তখন তার ডাক্তার ছিল না, কবিরাজ ছিল, সবাইকে নিয়ে আসা হয় এবং সবাই জবাব দিয়ে দেয় মানে হুমায়ুনের মৃত্যু অবধারিত, মারা যাবে। তো তখন বাবর খুবই বিচলিত হয়ে পড়ে। হুমায়ুনের প্রতি বাবরের খুবই তীব্র প্রিয়তা ছিল। প্রিয়তার ধরনটা কত তীব্র ছিল তা আমি বাদশা নামদার থেকে একটু পড়ে শোনাতে চাইবো, যদি আপনাদের ধৈর্য থাকে, যে হুমায়ুনের প্রতি বাবরের প্রিয়তা কোন পর্যায়ে ছিল। তো যখন মুমূর্ষ হুমায়ুন মারাই যাচ্ছে, তখন বাবর খুবই চিন্তিত হয়ে পড়ে। ডাক্তাররাও, কবিরাজরাও জানিয়ে দেয় যে সে আর বাঁচবে না। তখন এক দরবেশ টাইপের এক ব্যক্তি তাকে পরামর্শ দেয় যে এই অবস্থায় হুমায়ুনকে বাঁচাইতে পারে, একটা ভাবে বেঁচে যেতে পারে যদি আপনি আপনার জীবনের সবচেয়ে প্রিয় জিনিসটা দান করেন। যদি সবচেয়ে প্রিয় যে জিনিস সেটা যদি উৎসর্গ করার নিয়ত করেন, তাহলে স্রষ্টা তাকে বাঁচিয়ে দিতে পারে। তো হুমায়ুন অনেক চিন্তা করে দেখে যে
তার নিজের কাছে তার সবচেয়ে প্রিয় হচ্ছে তার নিজের জীবন, এবং তিনি সেই জীবনটা উৎসর্গ করার সিদ্ধান্ত নেয়, এবং তিনি এই কি বলে এই হুমায়ুনের যে মানে মৃত্যু শয্যায় আছে সেই শয্যার চারপাশে ঘুরতে থাকে বাবর, এবং মনে মনে প্রার্থনা করতে থাকে যে স্রষ্টা হুমায়ুনের শরীরে যে মানে যে মরণ ব্যাধি আছে সেই মরণ ব্যাধির পুরোটা আমার শরীরে দিয়ে দাও, হুমায়ুনকে তুমি বাঁচিয়ে তোলো। এবং দেখা যায় যে হ্যাঁ সত্যি কিছুক্ষণের মধ্যে ক্রমশ বাবর অসুস্থ হতে থাকে, এবং হুমায়ুন কিছুক্ষণের মধ্যে চোখ মিলে তাকায়, এবং হুমায়ুন ক্রমশ সুস্থ হতে থাকে, এবং বাবর অসুস্থ হয়ে পড়ে, এবং বাবর মারা যায়। এই ঘটনাকে অনেকে মিথ বলেছে এবং অনেকে সঠিক বলেছে। বিশেষ করে আকবরের যে নবরত্নের একজন আবুল ফজল বড় পণ্ডিত মানুষ ছিলেন, এবং তিনি যুক্তিবাদী মানুষও ছিলেন, ধর্মের প্রশ্নে খুব অন্ধ ছিলেন না। তিনিও কিন্তু তার লেখাতে মানে এই ঘটনার বর্ণনা দিয়েছেন, এবং তাতে বলেছেন যে হ্যাঁ এই ঘটনাটা এরকম। তো এবং হুমায়ুনকে বাবর খুবই স্নেহ করত, এইটা স্বীকৃত যে হুমায়ুনের প্রতি অন্ধ স্নেহ ছিল বাবরের, এবং সেই স্নেহ নিয়ে অনেক কিংবদন্তিও আছে। যাই হোক, এভাবে বাবর মারা যায়, এবং হুমায়ুন 1530 সালে মুঘল সাম্রাজ্যের দ্বিতীয় সম্রাট হিসেবে আবির্ভূত হয়। তো এই ঘটনাটা হুমায়ুন আহমেদ বাদশাহ নামদার বইয়ের শুরুতেই প্রথম কয়েক পৃষ্ঠায় বা প্রথম 4 পৃষ্ঠায় এই ঘটনার বা এই হুমায়ুনের সাথে বাবরের যে সম্পর্কের মিথস্ক্রিয়া তার একটা বর্ণনা দিয়েছে। তো আমি তো প্রত্যাশা রাখি বাদশাহ নামদার পুরোটাই আপনাদের ক্লাসের শেষে একটু একটু করে পড়ে আগামী 2-3 ক্লাসে পুরোটা পড়ে শোনাতে চাই, তাহলে হয়তো অনেকেরই বইটা কিনতে হবে না, কিন্তু জানা হয়ে যাবে, বা আমি প্রাসঙ্গিক হয়তো আরো ইতিহাস বললে আপনার হয়তো উপকারে লাগতেও পারে। কিন্তু আপনারা খুব আপত্তি না করলে আমি বাবরের সাথে হুমায়ুনের যে সম্পর্কের ধরনটা কেমন ছিল তা ওই বই থেকে একটু পাঠ করে শোনাতে চাই। আপত্তি কারো থাকলে হাত তোলেন, হাত কেউ না তুললে আমি ধরে নিব যে আপত্তি নেই। আচ্ছা, আমি কেউ হাত তোলেন নাই, ধরে নিচ্ছি যে আমি বইটা থেকে একটু পাঠ করতে পারি। বাবরের হুমায়ুনকে খুবই স্নেহ করতো, এবং সেই স্নেহটা খুব কিছু কিছু ক্ষেত্রে বাড়াবাড়ি নিচ্ছেন না, তাকে চিন্তিত মনে হচ্ছে। যদিও চিন্তিত হওয়ার মতো কারণ ঘটেনি, পানিপথের ইব্রাহিম লোদির মৃতদেহ তাকে দেখানো হয়েছে, তবে বিরক্ত হওয়ার মতো কারণ ঘটেছে। তিনি তার প্রথম পুত্র নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন মির্জার উপর খুবই বিরক্ত। এই ছেলেটা অলস এবং আরামপ্রিয়, সে ঘরের দরজা বন্ধ করে একা একা থাকতে পছন্দ করে। পিতাকে লেখা এক পত্রে সে লিখেছে, আমার মানুষের সঙ্গ ভালো লাগে না, আমি একা থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। একাকিত্ব রাজপুরুষকে মানায় না। হুমায়ুনকে পাঠানো হয়েছে ইব্রাহিম লোদির রাজধানী এবং কোষাগার দখল করতে। ইব্রাহিম লোদির কোষাগার আগ্রা দুর্গে। এই কাজ শেষ করতে এত সময় লাগার কথা না, সে নিশ্চয়ই কোনো ভজগট পাকিয়ে ফেলেছে। দায়িত্ব দিয়ে নিশ্চিন্তে থাকার মতো দায়িত্ববান হুমায়ুন মির্জা না। সম্রাট নিজেই আগ্রার দিকে রওনা হয়েছেন, কাঁচা আমের শরবত খাওয়ার জন্য যাত্রা বিরতি। সম্রাটের সেনাপতির একজন ফিরোজ সারাঙ্গখানি বললেন, বাচ্চা কি কোনো কারণে অস্থির? বাবর বললেন, আমি অস্থির, তবে অস্থিরতার কারণ জানি না। গত রাতে দুঃস্বপ্ন দেখেছি, দুঃস্বপ্ন অস্থিরতার কারণ হতে পারে। ফিরোজ সারাঙ্গের দুঃস্বপ্ন কি জানতে চাচ্ছেন, কিন্তু সম্রাটের দুঃস্বপ্ন জানতে চাওয়া যায় না, বড় ধরনের বেয়াদবি। সম্রাট বললেন, দুঃস্বপ্ন কি জানতে চাও? শোনো, আমি দেখলাম আমার তাঁবুতে একটা ভেড়া ঢুকে পড়েছে। ভেড়াটার একটা পা নেই, সে লাফিয়ে লাফিয়ে চলে। ভেড়াটা লাফ দিয়ে আমার কোলে এসে পড়লো এবং আমার পায়ে মুখ ঘষতে লাগলো। তখনই ঘুম ভাঙলো। স্বপ্নের ফলাফল অবশ্যই শুভ, লোকটা বললো আর কি। একটা পঙ্গু ভেড়া লাফ দিয়ে আপনার কোলে এসে উঠলো, এর ফলাফল শুভ হয় কিভাবে? ও একটা পঙ্গু ভেড়া আমার কোলে লাফ দিয়ে এসে উঠলো, এর ফলাফল শুভ হয় কিভাবে? হুজুর, মীর আবু বকরের কাছে স্বপ্নের তাফসির জানতে হবে। তার মানে ওই সময় স্বপ্নের তাফসির জানার লোকও থাকতো আর কি। মীর আবু বকরের কাছে স্বপ্নের তাফসির জানতে হবে। কথা বলতে বলতেই বাবর তীক্ষ্ণ চোখে তাকালেন। অনেক দূরে
ধুলার ঝড়ের মতো উঠছে। অশ্বারোহীর দল কি ছুটে আসছে? কোনো বিদ্রোহী বাহিনী হওয়ার তো কথা নয়। অশ্বারোহীর দল আগ্রার দিক থেকেই আসছে। এমন কি হতে পারে আগ্রার দুর্গে বন্দী রাজা বিক্রমাদিত্যর পরিবারকে উদ্ধার করতে সাহায্যকারী কেউ এসেছে? বাবর ইশারা করলেন। মুহূর্তের মধ্যে যুদ্ধ অবস্থার পরিস্থিতি তৈরি হলো। সিংহা বাজানো হলো। বাদশার প্রিয় পিতযুগ চাক ঘোড়া নিয়ে একজন ছুটে এলেন। বাদশা তখ্ত রণ ছেড়ে ঘোড়ায় উঠলেন। দূরে ধুলার ঝড় ঘন হচ্ছে, সৈন্য সংখ্যা আন্দাজ করা যাচ্ছে না। মাঝে মাঝে রোদে ঘোড়ার আরোহীদের শিরস্ত্রাণ ঝলসে ঝলসে উঠছে। বাবরের সংবাদ সরবরাহ দলের 4 জন ঘোড়সওয়ার ছুটে যাচ্ছে। তাদের হাতে আয়না। তারা আয়নার আলো ফেলে বোঝার চেষ্টা করবে কারা এসেছে। সম্রাট বাবরের চোখ মুখ শক্ত, দৃষ্টি তীক্ষ্ণ। হঠাৎ তার দৃষ্টি সহজ হয়ে উঠল। তিনি শরবতের গ্লাসের দিকে হাত বাড়ালেন। সৈন্যবাহিনীর দিকে কে আসছেন তিনি জানেন। আসছে তার পুত্র হুমায়ুন মির্জা। যুদ্ধাবস্থার তাতে পরিবর্তন হলো না। সম্রাটদের পুত্র থাকে না, ভাই থাকে না, তারা সবসময় একা। হুমায়ুন যে সসৈন্য তাকে আক্রমণ করতে আসছে না, এর বা নিশ্চয়তা কোথায়? হুমায়ুন মির্জার অধীনে বিশাল সৈন্যবাহিনী আছে। আগ্রা দুর্গ দখল করার জন্য 500 অশ্বারোহীর একটি বিশাল দল সম্প্রতি তাকে দেয়া হয়েছে। বাবর বিড়বিড় করে নিজের রচিত একটি 4 পতি কবিতা আবৃত্তি করলেন। তিনি বললেন যে কবিতা আবৃত্তি করছেন বাবর। সম্রাটের বন্ধু তার সুতীক্ষ্ণ তরবারি এবং তার ছুটন্ত ঘোড়া আর তার বলিষ্ঠ 2 বাহু। তার বন্ধু নিজের এবং পঞ্জরের অস্থির নিচে কম্পমান হৃদয়। হুমায়ুন মির্জা ঘোড়া থেকে নেমে এগিয়ে আসছেন। তিনি বাবার সামনে এসে নতজানু হয়ে দাঁড়ালেন। তার হাতে নীল রেশমি রুমালে কি যেন লুকানো। বা হাতে রুমাল রেখে ডান হাতে তিনি নিজের কপালে স্পর্শ করে সেই হাতে ভূমি স্পর্শ করলেন। 3 বার এই কাজটি করে কুর্নিশ পর্ব শেষ করা হলো। বাবর বলল, পুত্র তোমার হাতে কি? হুমায়ুন বললেন, সামান্য উপহার। পিতার প্রতি পুত্রের উপহার কখনোই সামান্য হয় না, বাবর বলল। হুমায়ুন বললেন, অতি মহার্ঘ উপহারও মহাপুরুষের কাছে সামান্য। বাবর প্রীত হলেন। কবিতার এই চরণটি তার লেখা। পুত্র মনে করে রেখেছে এবং সময় মতো বলতে পেরেছে। বাবর বললেন, উপহার দেখাও। হুমায়ুন মির্জা রেশমি রুমাল খুললেন। তার হাতে পায়রার ডিমের চেয়েও বড় একটা হীরা। সূর্যের আলো হীরাতে পড়েছে। মনে হচ্ছে হাতে আগুন লেগে গেছে। বাবর মুগ্ধ গলায় বললেন, বাহ। হুমায়ুন মির্জা বললেন, এই হীরার নাম কোহিনূর। এর ওজন 8 মিসকাল। বলা হয়ে থাকে এই কোহিনূরের মূল্যে সারা পৃথিবীর সকল মানুষ 2 দিন পানাহার করতে পারবে। এটা কি সেই কোহিনূর যা সম্রাট খিলজি ভারতে এনেছিলেন? হ্যাঁ, এটা সেই কোহিনূর। আপনি হাতে নিলে আমি খুশি হব বাবা। সম্রাট বাবর হীরকখণ্ড হাতে নিলেন। মুগ্ধ চোখে কিছুক্ষণ তাকিয়ে দেখলেন। তারপর বললেন, পুত্র তোমার উপহার পেয়ে আমি খুশি হয়েছি। এতই খুশি হয়েছি যে এই কোহিনূর আমি তোমাকেই উপহার হিসেবে দিচ্ছি। পিতার উপহার গ্রহণ করো। বাবর লক্ষ্য করলেন হুমায়ুনের চোখে ছলছল করছে। এ কি, এত অল্পতে তার ছেলের চোখের পানি আসছে কেন? একদিন যে সমস্ত ভারতবর্ষ শাসন করবে, পৃথিবীর নানান প্রান্ত থেকে রাজদূতরা এসে তাকে কুর্নিশ করে বলবে বাদশাহ নামদার। তাকে হতে হবে ইস্পাতের মতো দৃঢ়, কঠিন। সম্রাট বাবরের ভ্রু কুঞ্চিত হলো। তিনি উঁচু গলায় বললেন, পুত্র শোনো, শুধু এই হীরকখণ্ড না, ইব্রাহিম লোদির রাজকোষের সম্পূর্ণ অর্থ আমি তোমাকে উপহার দিলাম। বলো মারহাবা। মারহাবা। হুমায়ুন বলল। হুমায়ুন মির্জা কোহিনূর তো পেলই। ইব্রাহিম লোদির কোষাগার থেকে যত সম্পদ ছিল সমস্ত সম্পদ দিয়ে দিল। কিন্তু এরপরেও হুমায়ুন কাণ্ডটা কি করলে দেখেন। হুমায়ুন মির্জা 24 ঘন্টার মধ্যে অদ্ভুত এক কাণ্ড ঘটালেন। সেনাবাহিনী নিয়ে তার পিতার দিল্লির কোষাগার দখল করে
রাজকোষের সব অর্থ নিয়ে পালিয়ে গেলেন বাদাখশানের দিকে। আগস্ট মাস 1527 খ্রিস্টাব্দ। এই কাজ তিনি কেন করলেন এখন পর্যন্ত ঐতিহাসিকদের কাছে রহস্যাবৃত। সম্রাট বাবর তার স্ত্রী মাহিম বেগমের সঙ্গে খেতে বসেছেন। সম্রাট খাচ্ছেন, মাহিম বেগম একটির পর একটি বাটি এগিয়ে দিচ্ছেন। সব খাবারই পরীক্ষা করা, তারপরেও স্বামীর পাত্রে খাবার দেওয়ার আগে নিজে একবার চেখে দেখছেন মাহিম বেগম। বাবর বললেন, তোমার পুত্র যে আমার রাজকোষ লুট করে পালিয়ে গেছে, এটা জানো? হ্যাঁ জানি। কাজটা কেন সে করেছে জানো? জানি না। তার কি শাস্তি হওয়া উচিত? তার কি শাস্তি হওয়া উচিত? মাহিম বেগম বললেন, উচিত, তবে আপনি দয়ালু পিতা। হুমায়ুন মির্জা আপনার অতি আদরের প্রথম সন্তান। বাবর বললেন, সম্রাটের কোনো পুত্র থাকে না, স্ত্রী থাকে না, আত্মীয় পরিজন থাকে না, সম্রাটের থাকে কেবল তরবারি। মাহিম বেগম বললেন, আপনার থাকে, কারণ আপনি অন্য সম্রাটের মতো না, আপনি আলাদা। আমি প্রধান উজির মীর খলিফার সঙ্গে পরামর্শ করেছি। প্রধান উজির হুমায়ুন মির্জাকে কঠিন শাস্তি দেওয়ার পক্ষে। কঠিন শাস্তি দেওয়া হলে তার ভাইরা সাবধান হবে, অন্য রাজপুরুষরাও সাবধান হবে। মাহিম বেগম চুপ করে রইলেন। বাবর বললেন, প্রধান উজির হুমায়ুন মির্জার মৃত্যুদণ্ড শাস্তির পক্ষে, হাতির পায়ের নিচে পিষ্ট করে মৃত্যুদণ্ড। মাহিম বেগম বললেন, প্রধান উজির কি বলেছেন তা আমার কাছে গুরুত্বপূর্ণ না, আপনি কি ভাবছেন সেটাই গুরুত্বপূর্ণ। বাবর স্ত্রীর দিকে তাকিয়ে হাসতেন। অদ্ভুত এই হাসি দেখে হঠাৎ মাহিম বেগমের গায়ে কাঁটা দিয়ে উঠল। হুমায়ুন মির্জা বাদাখশানের পথে, এখন যাত্রা বিরতি, রাজকীয় তাঁবু ফেলা হয়েছে, অতি গরমে অতিষ্ঠ, স্নানের বাসনা প্রকাশ করেছেন তিনি। স্নান পাত্রে পানি ঢালা হচ্ছে, গোলাপের পাপড়ি ছড়ানো হচ্ছে, 8 ভাগ পানির সঙ্গে 1 ভাগ গোলাপের পাপড়ি মেশানো হবে। পানিতে সামান্য কর্পূরও দেওয়া হবে। কর্পূর মেশানো পানিতে দৈত্যাকৃতির পাখা দিয়ে হাওয়া দেওয়া হবে। এই হাওয়ায় কর্পূর উড়ে গিয়ে পানি দ্রুত শীতল হবে। আপনি তাদের পানি ঠান্ডা করার উপায়টা দেখেন, যে পানি কেমন ঠান্ডা করতেছে। গোলাপের পাপড়ি ছড়ানো হবে, কর্পূর দেওয়া হবে, হাওয়া দেওয়া হবে, তাতে পানি ক্রমশ শীতল হয়ে যাবে। হুমায়ুন মির্জার হাতে রং তুলি এবং চীন দেশ থেকে আনা শক্ত তুলট কাগজ। তিনি আগ্রহ নিয়ে একটা পাখির ছবি আঁকছেন। পাখির পালক ঘন নীল, ঠোঁট বা পা লাল। পাখিটা মনের আনন্দে তার তাঁবুর পাশে ঘুরছে। জনসমাগম দেখে ভয় পাচ্ছে না, কেউ এর নাম পরিচয় বলতে পারছে না। হুমায়ুন মির্জার সার্বক্ষণিক সঙ্গী 2 জন চিত্রকর এবং একজন হরবোলা। হরবোলা মানে পাখির ডাক শুনে যে বলে দিতে পারে এই পাখির নাম কি আর কি। হরবোলা হচ্ছে এক ধরনের মানে দক্ষতা সম্পন্ন মানুষ, যে পাখির ডাক শুনে পরিচয় বলে দিতে পারে আর কি। তো দেখেন, রুচিবোধ দেখেন আপনি, মুঘলরা কেন অন্যদের চেয়ে আলাদা। মানুষ সম্রাট রাষ্ট্রীয় কোষাগার থেকে চুরি করে নিয়ে আসছে হীরা, মানে উদ্ধার করে নিয়ে আসছে হীরা, বা বাবার কোষাগার থেকে সম্পদ চুরি করে নিয়ে আসছে। এবং সাথে আবার আছে চিত্রকর, সাথে আবার হরবোলা আছে, যে পাখির ডাক শুনে পাখির নাম বলে দিতে পারে। এই যে বৈচিত্র্যতা কেমন আছে। এই যে কোহিনূর সে উদ্ধার করে নিয়ে আসছে। কোহিনূর কাকে বলে? কোহি মানে হচ্ছে পাহাড়, নূর মানে হচ্ছে হলো এই আলোর পাহাড় আর কি। এই যে কি বলে, কাজী নজরুল ইসলামের একটা গান আছে, যে আমি যদি আরব হতাম মদিনারি পথ, সে পথ দিয়ে যেতেন হেঁটে নূরে নবী হযরত, হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে। ওইখানেই আছে যে দিবানিশি করতাম তার কবর জিয়ারত। সেই এখানে একটা নজরুলের একটা লাইন আছে, যে আমি রাসূলের পায়ের কদমটা নিয়ে আমি কোহি তুরে চলে যেতাম। কোহি তুরে মানে সেই তুর পাহাড়ে চলে যেতাম। তো ওই গানের মধ্যে কোহি শব্দটার ব্যবহার আছে। কোহি মানে হচ্ছে পাহাড়। তো কোহি নূর মানে নূরের পাহাড় বা আলোর পাহাড় হচ্ছে, সেটা চুরি করে মানে সেটা উদ্ধার করে নিয়ে আসছে হুমায়ুন। এবং সেটা তো পেয়েছেই বাবার কাছ থেকে। নিজে ইব্রাহিম লোদির পুরো কোষাগার আছে, এর সাথে আবার বাবার কোষাগারও সে যা আছে সব শূন্য করে নিয়ে যাচ্ছে বাদাখশানে, যেখানকার শাসনকর্তা সে। কিন্তু তার আগ্রহ আবার কোথায়? চিত্রকরদের একজন হুমায়ুন মির্জার ভ্রাম্যমাণ লাইব্রেরি থেকে পাখি বিষয়ক বই নিয়ে এসে পাতা উল্টাচ্ছেন। লক্ষ্য করবার মতো যে হুমায়ুন যাচ্ছে
তার লোকজন সহ সেনা সহ এক রাজ্যে যাওয়ার সময় তার একটা লাইব্রেরিও সাথে আছে এবং সেখানে পাখি বিষয়ক বইও আছে। তো পাখি বিষয়ক বই দেখছেন এবং পাতা উল্টাচ্ছেন একজন, অন্যজন হুমায়ুন মির্জার মতোই পাখির ছবি আঁকছেন, যেন পরে ছবি দেখে পাখির পরিচয় পাওয়া যায়। হরবোলা অপেক্ষা করছে কখন পাখি ডেকে ওঠে, একবার ডাকলেই হরবোলা পাখি জীবনে এই ডাক মনে রাখবে, পাখি এখন ডাকছে না। আচ্ছা, আমি আরো কয়েকটা পৃষ্ঠা পড়লে হয়তো বোঝা যাবে তাকে নিয়ে। আমি জাস্ট আর 2 মিনিট লাগবে, একটু ধৈর্য ধরে থাকেন, মানে রেগে যাইয়েন না আর কি। অনেক রাত হয়েছে, সম্রাট বাবর ঘুমাবার প্রস্তুতি নিয়ে শোবার ঘরে ঢুকছেন। ইয়েমেন থেকে আনা হয়েছে হালকা সৌরভের আগরবাতি। হাফসি খোঁজারা টানা পাখা টানছে, বড় বড় মাটির পাত্রে পানি রাখা আছে, তাদের গায়ে বাতাস পড়ায় ঘর শীতল। কৃত্রিম এসির ব্যবস্থা আর কি, তখনকার এসির ব্যবস্থা ছিল এরকম। মাটির পাত্রে পানি রাখা হয়েছে, তাদের গায়ে বাতাস পড়ায় ঘর শীতল। হিন্দুস্তানের অতি গরম আবহাওয়ায় বাবর এখনো সহ্য করে উঠতে পারেনি। গরমের রাতগুলিতে প্রায় তার অঘুম কাটাতে হয়। মাহিম বেগম ঘরে ঢুকে সম্রাটকে কুর্নিশ করলেন। সম্রাট স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। আল্লাহর ইচ্ছা আমি তোমাকে একটা সুসংবাদ দিচ্ছি। রাজকোষ লুণ্ঠনের অপরাধে তোমার পুত্রকে মৃত্যুদণ্ড দিয়েছিলাম। তাকে ঘরে আনার জন্য আমার বিশাল সেনাবাহিনী আগামীকাল প্রত্যুষে যাত্রা করার কথা। কিছুক্ষণ আগে আমি তোমার পুত্রকে ক্ষমা করে দিয়েছি। মাহিম বেগম কাপা কাপা গলায় বললেন, সম্রাট যদি অনুমতি দেন তাহলে আমি সম্রাটের পায়ে চুম্বন করতে আগ্রহী। অনুমতি দিলাম। মাহিম বেগম তো মা, তার হৃদয়ের মধ্যে সন্তানের জন্য আকুতি। মাহিম বেগম সম্রাটের পায়ে মুখ ঘষতে লাগলেন। সম্রাট সামান্য চমকালেন। এই দৃশ্যের সঙ্গে কি তার দুঃস্বপ্নের কোনো মিল আছে? স্বপ্নে একটা পঙ্গু ভেড়া এই ভঙ্গিতে তার পায়ে মুখ ঘষেছিল। মাহিম বেগম তার অতি আদরের স্ত্রী, হুমায়ুন মির্জার মাতা। মাহিম বেগম বললেন, কাবুলের দুর্গে হুমায়ুন মির্জার জন্ম হয়। তাকে দেখতে এসে আপনি খুশি হয়ে আমাকে 100 আশরাফি উপহার দেন। তখন আমি আপনাকে কি বলেছিলাম, আপনার কি মনে আছে? সম্রাট ছোট্ট নিঃশ্বাস ফেলে বললেন, মনে আছে। তুমি বলেছিলে স্বর্ণ মুদ্রায় আমার প্রয়োজন নাই, আপনি শুধু পুত্রের গায়ে হাত রেখে বলবেন আপনি তার উপরে কখনো রুষ্ট হবেন না। শোনো মাহিম বেগম, আমি সেই প্রতিজ্ঞা কিন্তু করি নাই। যাই হোক, অনেকক্ষণ পায়ে মাথা রেখেছে, এখন মাথা তোলো। মাহিম বেগম বললেন, আপনার কিছু বিষয় আমি বুঝি না। আপনার পরম শত্রু ইব্রাহিম লোদি পানিপথের যুদ্ধে পরাজিত এবং নিহত। এই ইব্রাহিম লোদির মাকে আপনি রাজ অন্তপুরে স্থান দিয়েছেন, তার কারণ জানতে পারি? পারো। এই মহিলা কোনো অপরাধ করেনি। নিহত পুত্রের চেহারা দেখে সুখে অধীর হয়েছে। আমি তার প্রতি দয়া করব না? আপনি অবশ্যই করবেন। আপনাকে এই নিয়ে প্রশ্ন করাই আমার অন্যায় হয়েছে। এরপরে হুমায়ুন আহমেদ লিখছেন, ব্র্যাকেটে লিখছেন যে ইব্রাহিম লোদির মা প্রথম সুযোগেই বাবরকে বিষ খাইয়ে মারার চেষ্টা করেছিলেন, পরে তার সেই অপরাধও ক্ষমা করে দেওয়া হয়। চতুর্থ জিলকদ 913 হিজরির মঙ্গলবার রাতে নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন মির্জা জন্মগ্রহণ করেন। তিনি পিতার দিক থেকে তৈমুরের পঞ্চম অধস্তন এবং মায়ের দিক থেকে চেঙ্গিস খানের পঞ্চম পুরুষ। নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন মির্জা নামের আবজাদ মানে আরবি অক্ষরের নাম থেকে নামের সংখ্যা মানে বের করা হয়, অনেকটা নিউমারোলজির মতো। এই সংখ্যাটা 913। আমি বাদশাহ নামদার গ্রন্থে 913 আবজাদ সংখ্যার সম্রাট হুমায়ুনের বিচিত্র কাহিনী বর্ণনা করব। এই কাহিনীতে উপন্যাসিকের রং চড়ানোর কিছুই নাই। সম্রাট হুমায়ুন নিজেই অতি বিচিত্র মানুষ। ভাগ্য বিচিত্র মানুষকে নিয়ে খেলতে পছন্দ করে। ভাগ্য তাকে নিয়ে অদ্ভুত সব খেলা খেলেছে। আসুন আমরা বাদশাহ নামদারের জগতে ঢুকে যাই। মুঘল কায়দায় কুর্নিশ করে ঢুকতে হবে কিন্তু। নকিব বাদশাহ নাম ঘোষণা করছে, হুমায়ুনের পুরো নামটা ঘোষণা করা হচ্ছে, আল সুলতান আল আজম ওয়াল খালাক ওয়াল মুকাররাম জামি সুলতানি হাকিকি ও মাজিজি ও মাজাজি সৈয়দ আল সালাতিন আবুল মুজাফফর নাসিরউদ্দিন মোহাম্মদ হুমায়ুন পাতশা গাজী জিল্লুল্লাহ। তো তার আনন্দময় জগতে আমরা ঢুকে যাই। এটা হচ্ছে আমাদের হুমায়ুন আহমেদের প্রথম চ্যাপ্টার বাদশাহ নামদারকে নিয়ে। তো আমরা পরদিন একটু লম্বা সময় নিয়ে বলবো, যেন 2-3 চ্যাপ্টার করে বলতে পারি। তাহলে 2-3 ক্লাসে মুঘল সম্রাটদের জীবন বলতে বলতেই এই বইটা পড়া শেষ হয়ে যাবে, আপনারা আগ্রহী থাকলে আর কি। খালি একই সাথে প্রায় 150 জনের এই বইটা
একবারে পড়া হয়ে গেল। আমি কিছুটা আপনাদের নিয়ে চিন্তিত থাকি বলে একটু দ্রুত বলেছি, আরো একটু ধীরে বললে হয়তো শুনতে সহজ শোনাবে। যদি আমরা পরদিন আরো আগে ক্লাস শুরুর পরিকল্পনা করছি, তখন বেশি সময় নিয়ে বলা যায় কিনা আমরা সেটা নিয়ে কথা বলবো। যাই হোক, ইনশাআল্লাহ বা আপনাদের চ্যাট গ্রুপে চ্যাট বক্স থাকলে পরে মতামত জানান সেটা। এই যে হুমায়ুন বিচিত্র স্বভাবের মানুষ, এটা আমাদের লেখক হুমায়ুন আহমেদ বলেছেন। তার জীবনে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা আছে, এই বইটা পুরোটা পড়লে বোঝা যাবে। আমরা যেহেতু পড়বোই সেজন্য সে ওই বর্ণনাগুলি দিয়ে এখন সময় ক্ষেপণ করবো না। হুমায়ুন ক্ষমতা এসেছিল 1530 সালে এবং আসার প্রক্রিয়াটাই বড় অদ্ভুত। অসুস্থ হয়ে গেল, তার সমস্ত অসুখটা নিজের শরীরে ধারণ করে মারা গেলেন তার পিতা, এবং তিনি পরবর্তী সম্রাট হলেন। তিনি ক্ষমতায় ছিলেন, আমি অল্প সময় নিব, অস্থির হয়ে না। তিনি ক্ষমতায় ছিলেন 2 দফা, 1540 সাল পর্যন্ত প্রথম দফা, এবং 1540 সাল থেকে 1555 সাল পর্যন্ত শেরশাহ, এবং 1555-তে তিনি আবার ক্ষমতায় আসছিলেন। 1556 সালে তিনি মারা যান হুমায়ুন, এবং মারা যাওয়ার ব্যাপারটা দেখেন কেমন নাটকীয়। হুমায়ুন ছিলেন তখন লাইব্রেরিতে পড়তেছিলেন, মাগরিবের নামাজে আজান হয়, এবং মাগরিবের নামাজে আজান হওয়ার পর সে তাড়াহুড়া করে নামতে গিয়ে লাইব্রেরি থেকে নামতে যাওয়ার সময় সিঁড়িতে পড়ে তিনি মারা যান। এবং খুবই কাকতালীয় ব্যাপার হচ্ছে, হুমায়ুন এবং বাবর দুইজনের জীবনকাল প্রায়, জীবনের ডিউরেশন প্রায় কাছাকাছি, মানে সমানই। বাবরের জন্ম 1483 সালে, মারা গেছে 1530, মানে 47 বছর। হুমায়ুনের জন্ম 1508 সালে, মারা গেছে 1556 সালে। হিসেব করে দেখলে বলতে দেখা যায় 48 বছর। বাবর এবং হুমায়ুন দুজনই প্রায় 48 বছর বেঁচেছেন আর কি। ঘটনা নিশ্চয়ই কাকতালীয় হয়তো হবে, কিন্তু কিন্তু মানে লক্ষ্য করবার মতো ব্যাপার আর কি। বাবর এবং হুমায়ুনের দুজনই কবি ছিলেন, বাবরও কবি ছিলেন, হুমায়ুনও কবি ছিলেন। বাবরের অদ্ভুত সব খেয়াল ছিল, হুমায়ুনের মধ্যেও তাই ছিল। এবং যেমন যেমন আমি বলেছিলাম মনে হয় যে এই মুঘল দরবারে হুমায়ুনের তখন মুঘল দরবারে হঠাৎ করেই, তখন তার একাধিক স্ত্রী আছে, হঠাৎ করে তার ওই যে হামিদা বানুর সাথে দেখা হয়ে যায় মুঘল দরবারের ভিতরে, এবং সে মানে ওই মুঘল এর ভিতরে মিনা বাজারে, কোন এক মিনা বাজার জিনিসটা আবার অদ্ভুত। মুঘল মেয়েরা বাজার করার জন্য বাইরে যেত না, ফলে ওই মুঘল এর মধ্যেই এই তাদের রাজপ্রাসাদের মধ্যে বাজার বসতো, যেখানে শুধু নারীরা বাজার করতে যাইতো। তো এগুলিকে মিনা বাজার বলা হতো। এখন এখানেও মিনা বাজার বলা হয়, সেগুলি কি অর্থে বলা হয় আমি জানি না। তো নারীরা বাজার করতে চাইতো, সেখানে এই আকবরও গিয়ে পাত্রী পছন্দ করে ফেলছে, হুমায়ুনও তাই। তো একে দেখে হামিদা বানুকে দেখে ফেলে এবং হামিদা বানুকে পছন্দ করে ফেলে, বিয়ে করতে চায়। হামিদা বানু প্রথম রাজি ছিল না, পরে জোর করেই বিয়ে করে, এবং এই হামিদা বানুর গর্ভেই পরবর্তীতে সম্রাট আকবরের জন্ম হয় 1542 সালে। হামিদা বানুকে বিয়ে করে 1540 সালে, এবং 1542 সালে আকবরের জন্ম হয়। তো যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই হুমায়ুনের কাছ থেকে রাজ্য শাসন, মানে যুদ্ধ হুমায়ুনকে পরাজিত করে শাসনটা কেড়ে নেয় হচ্ছে শেরশাহ। আফগান থেকে আসা মানুষ। শেরশাহ সম্রাট বাবরের সেনাবাহিনীর সদস্য ছিল, এবং যুদ্ধে ভালো ভূমিকা রাখার কারণে বাবর তাকে বিহারের শাসনকর্তা বানাইছিলেন শেরশাহকে। পরবর্তীতে বাবর মারা যাওয়ার পর শেরশাহ হুমায়ুনকে অগ্রাহ্য করে বিহার নিজের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছিলেন, এবং পরবর্তীতে গৌড়, মানে আমাদের যেটা রাজশাহী অঞ্চল, বা আমরা তো গৌড় অঞ্চলেরই অংশ, সেটাও দখল করে নিয়েছিলেন। এবং এই যে শেরশাহর বিস্তার দেখে হুমায়ুন খুবই মানে ক্ষুব্ধ হয়, এবং পরবর্তীতে এই গৌড় আক্রমণ করে, হুমায়ুন কিন্তু গৌড় দখল করে নিয়েছিল। গৌড় মানে আমাদের বাংলা, হুমায়ুন নিজেই এসে আক্রমণ করে দখল করে নিয়েছিল, এবং তখন এই গৌড়ের নাম তিনি দিয়েছিলেন জান্নাতাবাদ। এটা আসে বিভিন্ন পরীক্ষায় যে বাংলার নাম জান্নাতাবাদ কে দিয়েছিলেন, সম্রাট হুমায়ুন দিয়েছিলেন। এবং এখানে এসে বেশ কিছুদিন ছিলেন, মুগ্ধ হয়ে গিয়েছিলেন এখানে কার রূপ দেখে। 1537 সালের দিকে এসেছেন, 1539 সাল পর্যন্ত ছিলেন, মানে বেশ 1-2 বছর, 2.5 বছর তিনি অলস জীবনযাপন করছেন, বই পড়ছেন, কবিতা পড়ছেন, বাংলার প্রকৃতি দেখছেন, গাছপালা দেখেছেন, পাখির ডাক শুনেছেন, এবং নাম দিয়েছেন জান্নাতাবাদ। কিন্তু দীর্ঘদিন থাকা ক্লান্তিকর, কারণ সে দিল্লির জন্য তার প্রাণ কাঁদছিল।
1539 সাল থেকে যখন ফিরতে থাকেন এবং তখনই চৌসারের যুদ্ধ হয়, মানে 1540 সালে আর কি, এবং সেই যুদ্ধে শেরশার কাছে পরাজিত হয়। এই তথ্যটা একটু লিখে নিতে পারেন। লিখেন হুমায়ুন বাংলা জয় করেছিলেন এবং নাম দিয়েছিলেন জান্নাতাবাদ। এটা একটু লিখে নেওয়া প্রয়োজন। হুমায়ুন বাংলা জয় করেছিলেন এবং নাম দিয়েছিলেন জান্নাতাবাদ। এবং বাংলা থেকে ফেরার পথে জয় করছিলেন কিন্তু শেরশার বিরুদ্ধে। বাংলা থেকে সে ফেরার পথে বিহারের বক্সার এলাকার, বিহারের একটা জায়গা আছে বক্সার, সেই বক্সারের কাছে আবার আর একটা জায়গা আছে নাম চৌসা। বিহারের বক্সার এর পার্শ্ববর্তী চৌসা এলাকায় বাবরের সাথে শেরশার যুদ্ধ হয় 1940 সালে। 1939 সালে বেসিক্যালি 1939 সালে শেষের দিকে যুদ্ধটা হয়। 1939 সালে এই চৌসারের যুদ্ধটা গুরুত্বপূর্ণ। তাহলে চৌসার জায়গাটা কোথায়? জায়গাটার নাম চৌসা, বক্সারের পাশে। বক্সার কোথায়? বিহারে। বিহারের সাথে আমাদের অনেক স্মৃতির মিল আছে। বিহারের বক্সারের পার্শ্ববর্তী চৌসা এলাকায় বাবরের সাথে কি বলে হুমায়ুনের সাথে শেরশার যুদ্ধ হয় 1939 সালে। এটাকে চৌসার যুদ্ধ বলে। এই যুদ্ধে হুমায়ুন পরাজিত হয়। বেশিরভাগ যুদ্ধে যারা পরাজিত হয় তারা নিহত হয়, কিন্তু কাকতালীয় ভাবে বাবরের মানে হুমায়ুনেরও নিহত হওয়ারই কথা ছিল আসলে এই যুদ্ধে। মানে পরাজিত মানে মানে শেরশার বদান্যতায়ও বলা যায়, শেরশাহ হুমায়ুনকে হত্যা করতে চায়নি। আচ্ছা, যাই হোক, এই যুদ্ধে হুমায়ুন বেঁচে যায় এবং পালিয়ে যায়। পরবর্তীতে আবার চেষ্টা করে সে এর সাথে যুদ্ধ করার জন্য, শেরশার সাথে। সেই যুদ্ধেও পরাজিত হয় এবং ফাইনালি পরাজিত হওয়ার পর রাজ্য ছাড়া হয় এবং সে পরে ফিরে আসে অনেক পরে, 15 বছর পর। মাঝখানে 15 বছর 1540 থেকে 1545 সাল পর্যন্ত শাসন ক্ষমতায় ছিলেন শেরশাহ। এবং তিনি এই সময় একটু লিখে রাখেন যে শেরশাহ তার শাসনকালে বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। এটা গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। শেরশাহ তার শাসনকালে, আমি একটু জায়গাটা দেখাই, শেরশাহ তার শাসনকালে বিখ্যাত গ্র্যান্ড ট্রাঙ্ক রোড নির্মাণ করেন। এই যে বাংলাদেশের সোনারগাঁ থেকে শুরু করে, যে ঢাকার পাশে নারায়ণগঞ্জ সোনারগাঁ, এখান থেকে ভারতের ভিতর দিয়ে বিহার হয়ে, কাঠটা ইয়ে আছে, খোলা আছে কাঠটা, আনমিউট করা আছে, বিহারের ভিতর দিয়ে পাকিস্তান হয়ে, আফগানিস্তান হয়ে, এই আফগানিস্তানের কাবুল পর্যন্ত একটা রাস্তা নির্মাণ করে। এই রাস্তাকে গ্র্যান্ড ট্রাঙ্ক রোড বলে, আমরা সবাই জানি। এবং শেরশাহর আরেকটা বড় অবদান হচ্ছে তিনি ভারতবর্ষে ঘোড়ার ডাক প্রচলন করেন। শেরশাহ ভারতবর্ষে ঘোড়ার ডাক প্রচলন করেন। ছোটবেলায় আমি কথাটা বুঝতাম না, ধরেই নিতাম যে ভারতবর্ষে ঘোড়াকে প্রথম ডাকতে শেখাইছিল শেরশাহ। এটা যে কত মানে মানে অপরিণত ব্যাপার, মানে বোঝার ব্যাপার ছিল, এখন হাসি পায় ব্যাপারটা। আপনার অনেকেরই দেখছি যে ভারতবর্ষে ঘোড়ার ডাক প্রচলন করেন শেরশাহ। মানে কি, ঘোড়াকে আগে ডাকতে পারতো না? এই ঘোড়ার ডাক মানে সবাই জানেন, ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা। এখন যেটা কুরিয়ার আমরা দেখি সেরকম আর কি, ঘোড়ার পিঠে ডাক ব্যবস্থা চালু করেন প্রথম শেরশাহ। এবং আমরা শেরশাহর সময় দেখি যে দ্রব্যমূল্যের দাম কম ছিল, তিনি বিপুল পরিমাণ উন্নয়ন কর্মসূচি চালাইছেন আর কি, অনেক। যাই হোক, এবং শেরশাহর নামের পিছনে, শেরশাহর পিছনে কারণও আছে, কিংবদন্তি আছে যে বাঘের সাথে সে যুদ্ধ করে বাঘকে পরাজিত করছিল, বাঘকে খুব মানে মানে মেরে ফেলছিল আর কি। যাই হোক, এবং তার নাম তো ছিল শের খান। পরবর্তীতে সে যখন মুঘল সম্রাট হুমায়ুনকে পরাজিত করে মুঘল সাম্রাজ্য দখল করে, তখন তার নাম সে শেরশাহ নামকরণ করে। যাই হোক, পরবর্তীতে হুমায়ুন ও শেরশাহ তো বেশি দিন ক্ষমতায় ছিল না আসলে, এবং মারা যায় পরবর্তীতে, এবং তার সন্তানেও ক্ষমতায় ছিল। পরবর্তীতে হুমায়ুন ইরানি শাসকের সহযোগিতায় এবং তার সৈন্যবাহিনী নতুন করে গঠন করে 1555 সালে পুনরায়
এই শের বংশকে পরাজিত করে পুনরায় মুঘল সাম্রাজ্য দখল করে এবং 1555 সাল থেকে 1556 এক বছর ক্ষমতায় ছিলেন এবং 1556 সালে ওই যে বললাম লাইব্রেরি থেকে পড়ে যেয়ে তিনি মারা যান। তিনি যখন মারা যান তখন তার পুত্র আকবর ছোট। আকবরের জন্ম হয়েছে 1542 সালে আকবরের জন্ম হয়েছে, হুমায়ুন মারা যাচ্ছে 1556 সালে। তার মানে বোঝা যাচ্ছে ওই সময় আকবরের বয়স 14 বছর বয়স। তো হুমায়ুন মারা যাওয়ার পর মুঘল সাম্রাজ্যের পরবর্তী সম্রাট হন আকবর। এবং এখানে একটা কথা বলি যে আকবরের শৈশবটা কেটেছে খুব বিশৃঙ্খল অবস্থায়। এই ঘটনার খুব মনোজ্ঞ বর্ণনা আছে এই বাদশা নামদার বইয়ে। ওই বইটা পড়বো যেহেতু সেজন্য এখন বলছি না। আকবরের আমি বলেছিলাম এর আগের দিন যে হুমায়ুন যখন পালিয়ে যাচ্ছিল তখন ছোট আকবর আকবর ছোট ছিল এবং তাকে জঙ্গলের মধ্যে ফেলেই হুমায়ুন তার সৈন্যবাহিনী নিয়ে চলে যায় এবং তার স্ত্রী হামিদা বেগম আকবরের মা বলে যে আপনি আপনার সন্তানকে ফেলে আসছেন কেন? তো হুমায়ুন বলে যে আমাকে মারতে আসতেছে আমার ভাই কামরান মির্জা, সে আমাকে পেলে হত্যা করবে কিন্তু আমার ছোট ভাই আমার সন্তান আকবরকে পেলে হত্যা করবে না। এবং সত্যি সত্যি হত্যা করে না এবং আকবর ছোটবেলায় তো কামরান মির্জার কাছে ছিল। তো যাই হোক, আকবর পড়াশোনা শেখে নাই ভালো এবং ছোটবেলা থেকে খুব বেশি দুরন্ত ছিল, কিন্তু তারপরে শাসক হিসেবে শুধু মুঘল সাম্রাজ্যের ইতিহাসে না সারা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে গৌরবোজ্জ্বল শাসক মনে করা হয় আকবরকে। এবং তাকে নিয়ে ভারতে একটা সিরিয়ালও আছে আকবর দ্য গ্রেট। যদিও আকবরকে নিয়ে বিপুল সমালোচনা আছে। তো আমরা আকবরকে নিয়ে আমি আজকে বলতে চাইছিলাম, আমার আজকে চিন্তা ছিল তিনজনকে নিয়ে বলবো, বাবর, হুমায়ুন এবং আকবরকে নিয়ে। আকবরকে নিয়ে আলোচনাটা একটু দীর্ঘ কারণ তার ক্ষমতা ছিল 50 বছর, তার শাসনে বিপুল পরিমাণ ঘটনা ঘটছে, বিপুল পরিমাণ বর্ণনা আছে, বিপুল পরিমাণ রাজ্য বিস্তার, বিপুল পরিমাণ সাহিত্য তৈরি হওয়া ইত্যাদি ইত্যাদি। তো আমার মনে হয় যে রাত 12টার সময় আকবরকে নিয়ে শুনতে আপনারা কেউ আগ্রহী হবেন না। যদিও একটা বিষয় আমাকে খুবই পুলকিত করে, আমি বিস্মিত হয়ে যাই। আমি ইতিহাস যেভাবে বলছি তাতে আমি নিজে খুব খুশি না। ইতিহাসকে বলতে হয় আরো ছড়ায় ছিটায়। আমি অন্তত যেভাবে পাঠ করি তাতে একজনকে নিয়ে হয়তো 4-5 দিন বলতে পারলে শান্তি লাগে, কিন্তু আপনাদের ধৈর্যের ব্যাঘাত করতে পারি। এই জন্য আমি একটু একটু করে বলে তাড়াতাড়ি শেষ করতে চাই এবং ফলে এই জন্য আরাম আমার লাগে না বলতে, যেভাবে আমি বলতে আরাম পাই। কিন্তু তারপর আপনারা এই রাত 12টা পর্যন্ত 140 জন মানে বসে আছেন, এটা আমাকে খুবই আনন্দিত করে, উৎসাহিত বোধ করি। আপনাদের ধন্যবাদ। নিশ্চয়ই অনেকের কষ্ট হয়েছে, সেজন্য দুঃখ প্রকাশ করি। আমি পরদিন আমি নাহারদের সাথে প্ল্যান করতেছি যেন এটা এগিয়ে আনা যায়। 7টা 8টা এইদিকে যদি আনা যায় তাইলে আমরা একটু বেশিক্ষণ কথা থাকতে পারবো। আমি পরদিন আকবরকে নিয়ে কথা বলি। আকবর ক্ষমতা, শুধু আপনি আকবর কথাটা হেডিং লিখে রাখেন, ব্র্যাকেটে লিখেন 1556 সাল থেকে 1605 এবং আকবর সম্পর্কে জানার ব্যাপার অধিকতর। আকবরের সময় অনেকগুলি নীতি নির্ধারণী সিদ্ধান্ত হয়েছে, তাকে নিয়ে বিতর্ক বিপুল আমি বলেছি। তাদের সময় দ্বীন-ই ইলাহি তৈরি হয়েছে, তার সময় সব বড় বড় রত্নরা জ্ঞানবান মানুষেরা তার রাজ্যসভায় ছিল। আকবর নিজে নিরক্ষর ছিলেন কিন্তু তার সবাই কে ছিল? বীরবল ছিল, তার সবাই কে ছিল? তানসেন ছিল, তার সবাই কে ছিল? মানসিংহ ছিল, প্রথম দিকে তো বৈরম খাঁ ছিল। তো তাদের সব প্রত্যেককে নিয়ে আলাদা করে কথা বলবার ইচ্ছে রাখি। আপনারা মাঝখানে একটু এই বাদশা নামদার এখনো যারা কেনেন তারা পড়ে ফেলতে পারেন বইটা। আর এটা নিয়ে যদি আরো একটু পড়াশোনা করার সুযোগ থাকে করে ফেলেন। আপনারা ধৈর্য ধরে এতক্ষণ থাকার জন্য আমি ধন্যবাদ জানাই। আমি আকবরকে নিয়ে আগামী সপ্তাহে বলবো আর কি ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম।